ইফতি ভাই আমাদের সঙ্গে আছেন। আমি একটা পরিচয় শুধু প্রথমেই রিভিল করতে চাই, তিনি একজন পুলিশ অফিসার। বাকিটুকু তিনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা থেকেই আমরা ধারাবাহিকভাবে তার কাছ থেকে শুনবো। এবং যারা আমার ফেসবুকে আছেন তারা কিছুটা হলেও জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ তিনি যে আমাদের অনুষ্ঠানে আসবেন সেটার একটা প্রচার প্রমোশন যাই বলি না এখন আমরা চালাচ্ছিলাম। তো সেই জায়গাটা থেকে কিছুটা হলেও আইডিয়া হয়েছে। তো যারা আমার ফেসবুকে নেই, অনুষ্ঠানের শুরুতে আমি বলতে চাই যে আমার পেজটিতে প্লিজ আসবেন। এবং এখানে আমি ইফতি ভাইয়ের যে পার্সোনাল আইডি আছে সেটা শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে ওনার ফলোয়ার হতে পারেন। আমার পেজটার ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, যেখানে প্রায় 14 লাখের মতো ফ্যান ফলোয়ার আছে এবং এটা ছাড়াও অসংখ্য ফেক আইডি আছে। তো আজকে যেহেতু পুলিশ ভাই আমার সামনে বসেছেনই, তার কাছ থেকে আশু প্রতিকার কী হতে পারে সেটা নিয়ে জিজ্ঞাসা করবো। যাই হোক, আমার প্রসঙ্গে আমি নাই বা গেলাম, আমি একবারে ছোটোবেলা থেকে শুরু করতে চাই, যেখান থেকে আপনার মেমোরি আছে। ছোটবেলা থেকে যদি আমাকে বলতে বলা হয় তাহলে পঞ্চম শ্রেণী থেকে, মানে একদম যেটা বলে যে সচেতনভাবে বলা, সেটা বলা যাবে। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, এটা মনে আছে। কোন কোন স্কুলে? আমার নারায়ণগঞ্জে একটা স্কুল, এটা কেরামতিয়া সরকারি বলে। এবং বাই দ্য ওয়ে স্কুলটা আবার আমার বড় বাবা দিয়েছিলেন। আচ্ছা, মানে বড় বাবার নামই ছিল স্কুলটা। আচ্ছা, বড় বাবা বলতে আমরা যেটা বুঝি বাবার বড় ভাই, তাই কি? না, উনি হচ্ছেন প্রপিতামহ, যেটা বলি আমরা। পিতামহর উপরে যিনি আছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো অনেক মানে প্রাচীন বলা চলে। এক্স্যাক্টলি, স্কুলটা অনেক পুরনো এবং আমাদের বাসার পাশেই। তো ক্লাস ক্যাপ্টেন ছিলাম ওখানে, এবং আমি মনে হয় সেই বছরের ক্লাস ক্যাপ্টেন যে 5 স্কলারশিপ পাইনি। তো সবার খুব এক্সপেকটেশন ছিল আর কি। এনিওয়ে ছিল না, আমি খুব ইজিলি ধরে নিই যে এটা কপালে ছিল না। আচ্ছা, আমার খুব সহজ একটা ফর্মুলা এটা। জি। তো ক্লাস 5 থেকে খুব চঞ্চল ছিলাম আমি, মোটামুটি আমার এলাকায় বাচ্চাদের সর্দার ছিলাম। আচ্ছা, আমার মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন ক্লাস 1 থেকে ধরে 3 পর্যন্ত 4 পর্যন্ত যে বাচ্চারা থাকতো ওদের সাথে আমার বন্ডিংটা খুব স্ট্রং ছিল। এবং মোটামুটি বলা চলতো ওই এলাকার বাচ্চারা সব আমি যেভাবে বলতাম সেভাবেই তখন। আচ্ছা, দেখা যেত যে ওদের মধ্যে খেলাধুলার আয়োজন করতাম, প্রতিযোগিতা করতাম, সবকিছুতে আপনি লিডটা দিতেন? হ্যাঁ, লিডটা দিতাম তখন। বাচ্চাদের সাথে অ্যাসোসিয়েশনটা বেশি ভালো ছিল। আচ্ছা, ক্লাস 5-এ পড়ে কি 5-এর বাচ্চাদেরকে লিড করতেন নাকি 2, 3, 1 যাদেরকে লিড করা যায় ইজিলি? 5 পর্যন্ত সবাই মোটামুটি অ্যাসোসিয়েট ছিল। এখন ক্লাস 5-এর বাচ্চা তো আসলে আর আমার কথা ওইভাবে শুনবে না, সেটা আমার সমপর্যায়েরই আছে। যেগুলো হয় যে নিচের যারা থাকতো তারাই হচ্ছে মোটামুটি শুনতো, খুব মানতো। আর কিছু হলেই কমপ্লেন, অন্য বাচ্চার সাথে কোনো ঝামেলা হলে আমার কাছে কমপ্লেন চলে আসতো। এই আর কি। তো বাবা কি করতেন? আমার বাবা ব্যবসায়ী ছিলেন। আমার বাবা ছিলেন বললাম, আমার বাবা 2009-এর 24শে আগস্ট মারা গেছেন। আর আমার বাবা মেনলি করতেন, আমার দাদা যে ব্যবসাটা করতেন সেই ব্যবসাটারই কন্টিনিউশন ছিল আমার বাবার। আচ্ছা। তো আমরা আবার 2 ভাই। তো বাবা যখন দেখেছেন যে আমাদের এই ব্যাপারে ইন্টারেস্ট নাই, ওই ঘরানার বিজনেস আমরা করব না, তখন আস্তে আস্তে ওখান থেকে গুটিয়ে নিয়ে আসে আর কি। আচ্ছা, রাইট। সো ক্লাস 5-এর গল্পে আমরা ছিলাম, ধারাবাহিকভাবে সামনের দিকে আগাই। ক্লাস 5 থেকে যখন স্কলারশিপ পেলাম না, একটু দুঃখ কষ্ট লাগলো। ওখান থেকে তারপর ক্লাস 6-এ উঠে গেলাম। ওখানে আমার পার্শ্ববর্তী একটা স্কুল ছিল, HI স্কুল অ্যান্ড কলেজ বলে ওটাকে। ওই স্কুলে পড়াশোনা। ওখান থেকে আমার আবার ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি মনোযোগ তো ছিল, কিন্তু এর পাশাপাশি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে আমার খুব ন্যাক ছিল, যেটাকে বলে। ক্লাস 6 থেকে আমাদের হঠাৎ করে বিতর্কের আয়োজন করা শুরু হলো আর কি। তা আমার খুব গর্ব লাগে এই ব্যাপারটা, এই পরিচয়টা দিতে আমার, কারণ আমি ক্লাস 6 থেকে একজন ডিবেটার ছিলাম। এবং তখন আমার এখনো খেয়াল আছে আমাদের প্রথম বিতর্কের বিষয়টা ছিল শহরের জীবন নয়, গ্রামের জীবনই শ্রেষ্ঠ জীবন। এবং আমি সেটার ফেভারিট ছিলাম আর কি। তখনকার টপিকগুলো তো খুব ইজি, কমন টাইপের টপিক হতো, বিজ্ঞান, আশীর্বাদ, এক্স্যাক্টলি। স্যাররা খুব ইন্সপায়ার করতেন। ক্লাস 6-এ যে আমি ভর্তি হলাম আমার রোল ছিল তখন 71। আচ্ছা, 71 ছিল। 6 থেকে যখন 7-এ উঠলাম তখন রোল হলো আমার 2। ঠিক, মানে অনওয়ার্ডস এভাবে, মানে ছাত্র হিসেবে খারাপ ছিলাম না আর কি। ছাত্র হিসেবে পড়াশোনাটা করতাম, কিন্তু এর পাশাপাশি হচ্ছে কালচারাল অঙ্গনে আমার ব্যাপক পদচারণা ছিল। আমাদের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমার বেশ আই হ্যাভ হ্যাড লটস অফ অ্যাওয়ার্ডস। তো যেতাম আর কি ওই মুখে। এবং এই কারণে যেটা ছিল এলাকাতে
লোকজনের কাছে একটা বিশেষ পরিচিতি ছিল। এবং ছোটবেলা থেকে যেহেতু টেলিভিশন আমি ডিবেট করতাম এবং বিটিভি থেকে ছোটখাটো চেক পেতাম শিল্পী সম্মানী, তখন মানে ব্যাংকাররাও আমাকে খুব পছন্দ করতেন। আমার এলাকার যে রিক্সা চালক ছিলেন তারাও খুব পছন্দ করতেন। মানে বাবার সাথে যখন আমি আঙ্গুল ধরে বের হতাম, বাজারে যেতাম বা কোথাও যেতাম, তখন হচ্ছে মানে আমাকে রিক্সায় নেওয়ার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মতো হতো যে কখনই আসবে। এবং বাবাও খুব প্রাউড ফিল করতেন নিশ্চয়ই। বাবা প্রাউড ফিল করতেন। বাবা আসলে চাইতেন পড়াশোনাতে বেশি অ্যাটেনশন দেই। আমার মা আসলে আমার পালসটা খুব ভালো বুঝতেন। মা পালসটা ভালো বুঝতেন বিধায় মা হচ্ছে আমাকে পড়াশোনা একটা লিমিটেড টাইম পর্যন্ত করিয়ে মাই আমাকে পড়াতেন। আমার টিচার মেইনলি আমার মাই ছিলেন। মা পড়িয়ে এবং মা আমাকে খেলাধুলার যথেষ্ট সুযোগ দিতেন। দেওয়ার পরে ইভেন আমাকে এমনভাবে পড়াতেন, তখন ডিডি ন্যাশনাল চ্যানেলে হিন্দি মুভি হতো আর কি। তখন আমাকে বলতো এইভাবে যে তুমি যদি এর মধ্যে এই পড়াগুলো কমপ্লিট করতে পারো, রাতের বেলা তোমাকে এই ফিল্মটা দেখতে দেওয়া হবে। আমি খুব ছোটবেলা থেকে আর্ট ফিল্ম দেখতাম, বুঝতাম না কিছু, আবার দেখতাম। এই আর কি। তো একই স্কুলে 6-7 পর্যন্ত পড়লাম। তারপর যখন ক্লাস 8-এ উঠলাম, রোলটা ছিল মানে 2-এই ছিলাম, আর আগাচ্ছিলাম না, কারণ তখন আসলে আমার ওরকম টার্গেটটা ছিল না। আজকে একটা জেলাসির গল্প বলেই ফেলি। আমার কাজিন ছিল, আমার প্যাটার্নাল কাজিন, আমার বাবার সম্পর্কে আমার ফুফাতো ভাই। ও আমার চেয়ে বয়সে 2.5 বছরের বড় ছিল। তো মানে ওরা আমার মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, মানে খুবই গোপন একটা প্রতিযোগিতা। মানে ও আমাকে পিছনে ফেলতে চাইতো, আমি ওকে পিছনে ফেলতে চাইতাম। এটা নিয়ে আবার আমার মা এবং ওর মায়ের মধ্যে একটা শীতল যুদ্ধ ছিল ভিতরে ভিতরে। হ্যাঁ, কেউ কখনো প্রকাশ করতো না। তো যেহেতু আমার চেয়ে একটু বয়সে বড় ছিল, কখনো যদি আমি ওর সাথে হেরে যেতাম, মানে আমি থার্ড হয়ে ও সেকেন্ড হতো বা আমি সেকেন্ড হয়ে ও থার্ড হতো, আমার বাবা মানে আমার কোনো ইনফিরিয়রিটি দেখে আমার বাবা কোনো কথা বলতেন না। বাবা বলতেন যে ওর চেয়ে বয়সে বড়, একটু ম্যাচিওর হবে, স্বাভাবিক, ও পারবে না, একটু আটকে যাবে, এটা স্বাভাবিক। তো মা বলতেন না, এটা হবে কেন, ওকে পারতেই হবে। তো ক্লাস 8-এ যেটা হলো যে ও থার্ড হলো, আমি সেকেন্ড হলাম। আমাদের দুজনের মাথায় এটা কখনোই কাজ করে না যে আমাদের ফার্স্ট হতে হবে। আমাদের মাথায় রেদার এটা কাজ করতো যে ও আমার আগে যাবে না, আমি ওর আগে যাব না। একসঙ্গে থাকি। হ্যাঁ, তারপর ক্লাস 8-এ যখন রেজাল্ট হলো, যখন থার্ড হলো, ওর খুব মন খারাপ হলো। ও মন খারাপ করে ওখান থেকে স্কুল ছেড়ে আরেক স্কুলে চলে গেল। হ্যাঁ, ওই স্কুলটা আবার যে স্কুলটাতে চলে গেল, এটা BM বয়েজ ইউনিয়ন হাই স্কুল, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস অফ আওয়ার ডিস্ট্রিক্ট। ও যখন চলে যাওয়ার পরে মানে একটু কেমন যেন হয়ে গেল, মানে ঠিক মজা পাচ্ছিলাম না পড়ালেখার মধ্যে যেটা। তো যখন 8 থেকে আবার, তখন তো আমার কম্পিটিটর আর কি, যে ফার্স্ট বয়, তার সাথে আমার কম্পিটিশন চলছে। তার সাথে আবার কম্পিটিশন করতে যে কোনো একটা সাবজেক্টে, যেটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল তখন, এগ্রিকালচার সাবজেক্টে আমি মানে ক্লাস 6 থেকে হায়েস্ট পেতে আসছিলাম। 6, 7, 8 মানে এটার হায়েস্ট কেউ আমার কাছ থেকে নিতে পারতো না। আর বাই দিস টাইম আমাদের এগ্রিকালচারে যিনি আগের টিচার ছিলেন, ওই স্যারের নাম ছিল হুমায়ুন কবির। ওই স্যারের ট্রান্সফার হয়ে যায়। আমার সবার নাম খুব স্পষ্ট খেয়াল আছে, আমার ভালো লাগছে আমার। তো হুমায়ুন কবির স্যার উনি চলে যাওয়ার পর ওখানে রফিক স্যার নামে একজন ভদ্রলোক আসেন। উনি আসার পরে ওই খাতাটায় উনি আমাকে ফার্স্ট বয়, ওর নামটা বলেই ফেলি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, স্টিল আমার খুব ভালো বন্ধু, কাজী হারুনুর রশিদ। তো ওর হচ্ছে ওই সাবজেক্টেও আমার চেয়ে বেশি পায়, এবং প্রায় 7 থেকে 8-এর মতো। কৃষি শিক্ষা, হ্যাঁ, কৃষি শিক্ষায় বেশি পায়। বেশি পাওয়ার কারণে যেটা হয় যে 4 না 5 ব্যবধানেও ফার্স্ট হয়। এখন আমি হিসাব করে দেখছিলাম যে 8 যদি কৃষিতে সে আমার চেয়ে বেশি পায়, আচ্ছা 4-5-এর যে ব্যবধানটা, এটা কমে যেত যদি আমি হায়েস্ট পেতাম। তখন আবার আমার মধ্যে একটা চলে আসছে যে না, এটা আমি এই যেটা আমার কাজিন মানেনি যে আমি থার্ড হলাম, এটা হয়নি। তা ঠিক একই রকম একটা কনসিকুয়েন্স আমিও পড়ার পরে দেন আমি চ্যালেঞ্জ করলাম না, বাট আমি এই টিচারের কাছে গেলাম, যে বললাম যে স্যার, কিছু পারিবারিক রিজন দেখিয়েছে যে আমার পক্ষে আসলে এখানে থাকা পসিবল হচ্ছে না, আমি ওইদিকে চলে যাব, এই স্কুলটাতে পড়তে হবে আমাকে। আমার হেড টিচার আমাকে জড়িয়ে ধরে কানলেন অনেকক্ষণ। উনি কান্নাকাটি করার পরে আমি আবার কিছুটা ইমোশনালি বায়াসড হয়ে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো না, থাক, ইমোশনাল হওয়া যাবে না। স্যারটা খুবই অন্যরকম মানুষ ছিলেন, আব্দুল আলী স্যার, আমাদের খুব প্রিয় মানুষ, শৈল্পিক, মানে খুবই শিল্পমনা একজন মানুষ। পরে আর ওখানে থাকলাম না, ওখান থেকে আবার ওই স্কুলে চলে গেলাম যেখানে আমার কাজিন চলে গেল। আচ্ছা, তো ক্লাস 8-এ এটা হচ্ছে ক্লাস 8 থেকে যখন 9-এ উঠবো তখন ওই পর্যায়ে। তারপর চলে গেলাম। ওখান থেকে চলে যাওয়ার পরে ওই স্কুলে যে বাই দিস টাইম আমার কাজিন নিজেকে খুবই একদম ফ্ললেস একটা পর্যায়ে নিয়ে চলে গেছে, এবং সে খুব দুর্দান্ত রকমের রেজাল্ট করছিল ওখানে।
যাই হোক ওখানে গেলাম, কম্পিটিশন দিচ্ছিলাম, দিয়ে ওর সাথে আমি আসলে পেরে উঠছিলাম না, আচ্ছা। কারণ বাই দিস টাইম ওর মধ্যে অনেক চেঞ্জেস চলে আসছে। আচ্ছা। ও ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টে নিজেকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। ওকে। তা আমিও খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করছিলাম, বাট ওর সাথে আসলে পেরে ওঠা যাচ্ছিল না। বাই দ্য ওয়ে, যেটা হলো যে ফাইনালি যখন আমরা ক্লাস 10-এ পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা যখন দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের রেজাল্ট হলো আমরা দুজনেই স্টার মার্কস পেলাম। বিউটিফুল। তো কিন্তু ও আমার চেয়ে নাম্বার অনেক বেশি পেল। কত সাল এসএসসি? 99। 99? হ্যাঁ। আমি আপনার 1 বছরের সিনিয়র। 98, আমার মনে হয় 99 লাস্ট ব্যাচ ছিল যাদের এই যে স্টার আমার মার্কস। আসলে 2000 হতো, কিন্তু আমার যেটা হয়েছে যে আমি একটা ক্লাস স্কিপ করে, মানে 1 আমি পড়ি নাই, না পড়ে আমি 2-তে উঠে গিয়েছিলাম। এই কারণে আমার 2000-এ হতো, কিন্তু আমি 1 বছর যেহেতু আগে চলে আসছি, এই জন্য আমার 99-এ পরীক্ষা। তাহলে আমি আপনার 2 বছরের সিনিয়র। না, তা জানি না অবশ্য, ওটা ডেট অফ বার্থ দেখলে বোঝা যাবে। ওকে, না ঠিক আছে, বলেন। পরে ওখান থেকে দুজনে স্টার পেলাম, এবং কিরকম জেলাসি ছিল, ও খুব, মানে আমার কাজিন আশেপাশে আমার অন্যান্য যে সারাউন্ডিংস, যে ফ্রেন্ডসগুলো যারা ছিল, ওদেরকে ইন্সপায়ার করতো, ওরা যেন আমাকে পিছনে ফেলতে পারে, আমাকে ইন্সপায়ার করতো না। ওকে। মজার কথা বলি, ক্লাস 8 স্কলারশিপ যখন পরীক্ষা আমরা দিচ্ছিলাম, ওর কাছে কিছু দারুণ নোট ছিল, আমি ওকে বললাম যে নোটসগুলো আমাকে দাও, ও আমাকে দিল না, কিন্তু পরীক্ষার ঠিক 2 দিন আগে এসে আমাকে নোটসগুলো দিল। আমি একটু বোকা টাইপের ছিলাম কিনা আমার মনে নাই, ওই সময় হলো কি, নোটসগুলো পেয়ে খুব ভালো স্যারদের নোটস, ওগুলো আমি আবার নতুন করে পড়লাম 2 দিন আগে। এই নতুন করে পড়ে যেটা হলো, পরীক্ষার হলে যে আমি ভুলেই গেলাম যে কি লিখছি, কি পড়ছি আসলে। তখনও বাইরে যখন পরীক্ষা দিয়ে আমি যখন আসলাম, ও খুব হাসতেছে, মানে আমি কিন্তু এটা টার্গেট করে তোকে দিয়েছিলাম এইভাবে। কোরিয়ান ডিপ্লোম্যাট ছিল আমাদের। হ্যাঁ, আমাদের দুজনের শীতল সম্পর্কটা মোটামুটি। আমার যেটা হয় কি, যে কেউ ভুল করে সে একবার সরি বললে আমার কাছে ইটস অলরাইট, আমি আর ওটা মাথায় কখনো রাখি না। এবং আমার জীবনে অনেক বড় কেউ ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষতি করার পরেও দেখা গেছে যে আমি আমার জায়গা থেকে যথেষ্ট সুযোগ ছিল তার একটা লস করে দেয়া, হার্ম করে দেয়া, কিন্তু উপরে যিনি মহান সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি আমার হার্ট ডেফিনেটলি রিড আউট করতে পারেন। আমি সে সকল সুযোগ কখনোই নেইনি, and by heart and soul I can say it. Right. Very frankly I can speak up about it. এবং এগুলোর আপনি যেটা বলছেন সেটার বিভিন্ন ঘটনা সামনে চলে আসবে যখন আমরা যাব। আমাদের যেহেতু ফেস করেন, আমি পার্সোনালিও একটা সময় অনেক বড় একটা ডিফিকাল্টি ফেস করেছি, এবং আমি নিজে তাকে নক দিয়েছিলাম, অ্যান্ড হি ইজ সাচ এ নাইস ম্যান, যে উনি এত ভালো কাউন্সিলিং করেন, এত ভালো কোঅপারেট করেন। সো আপনাদের কারোর যদি প্রয়োজন হয়, আমি জানি না এতটা উনি সামলাতে পারবেন কিনা, লাখ ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স আছে আমার এই পেজটিতে, সো ইউ ক্যান ফলো হিম, এবং ওনাকে রিকোয়েস্ট পাঠালে, ওনাকে যদি কোনো প্রবলেম আপনাদের যেটা আসলে লিগেলি আপনারা ফেস করছেন বা পুলিশি ঝামেলার মধ্যে আছেন, উনি আপনাদেরকে অ্যাটলিস্ট পরামর্শ দিতে পারবেন, এতটুকু আপনাদেরকে আমি এনশিওরিটি দিতে পারি। সো আমার পেজটি হচ্ছে www.facebook.com/kibria.rj, KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। ওখানে আমি ওনার পার্সোনাল আইডিটি শেয়ার করেছি ওনার অনুমতিক্রমে। জি বলুন। তো আমরা এসএসসি রেজাল্ট পেলাম, তারপর এসএসসি রেজাল্টের আগে ছোট্ট আরেকটা আমাদের জেলাসির গল্প আরেকটু বলে নিই। সেটা হচ্ছে যখন ক্লাস 8-এ পড়ি আমরা, তখন টেলিভিশন ডিবেটের জন্য আমাদের হঠাৎ করে সেকেন্ড স্পিকার অসুস্থ হয়ে গেল, আর আমি তখন ওই স্কুলে নতুন গিয়েছি। এখন আমি যে বিতর্ক করি সেটা হচ্ছে সেই স্কুলে টিচারদের কাছে এখন পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা। তখন হঠাৎ করে স্যাররা ক্লাসে ঘোষণা দিলেন যে আমাদের একজন ডিবেটার লাগবে, একজন অসুস্থ হয়ে গেছে। তো আমরা প্রায় 28 জন না যেন 30 জনের মতো আমরা ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পরে সেখান থেকে ফরচুনেটলি আমি সিলেক্ট হলাম। আমি সিলেক্ট হওয়ার পরে এখন যেটা হলো, বাই দিস টাইম টেলিভিশন ডিবেটের ডেটগুলো অনেকদিন আগে দিয়ে দিত, আর তখন পর্যন্ত আমরা ডেট পাচ্ছিলাম না কবে আমাদেরটা হবে আর কি। বাই দিস টাইম আমাকে মা জোর করে চুল ফেলে দিল, আমার চুল ভালো হচ্ছিল না আর কি। তো চুল ফেলে দেওয়ার কারণে আমি খুব শাই টাইপ ছিলাম তখন। তো যখন চুল ফেলে দিল, তখন এর মধ্যে টেলিভিশন ডিবেটের ডেট আসলো। আচ্ছা। এখন আমাদের যিনি যে স্যার মেইনলি এটাকে কোঅর্ডিনেট করতেন, ওনার নাম ছিল পার্থ বণিক স্যার। জি। ওই স্কুলের ম্যাথমেটিক্স করাতেন আমাদের। তো ওনার অনেক অবদান আছে আমাকে একজন ভালো ডিবেটার হিসেবে গড়ে তোলার পিছনে, মানে হি হ্যাজ কন্ট্রিবিউটেড এ লট। তো স্যার কি করলেন, খুঁজলেন আমাকে, আমার কাজিনকে বললেন তোমার কাজিনকে খবর দিও। আমি জানি না ও শুনবে কিনা, এটা তো ছোটবেলার গল্প বলে দিচ্ছি। ও আমাকে এসে আর জানালো না, কারণ তখন ফোনগুলো আসলে সেরকম অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা। আমাকে জানায়নি। সো বাই দিস টাইম স্যার আমার অল্টারনেটিভ যিনি ফোর্থ ছিলেন তাকে নিয়ে নিলেন, তাকে নিয়ে তারপর টেলিভিশন ডিবেটটা হয়ে গেল। বাই দিস টাইম আমার চুলও বড় হয়ে গেল। আচ্ছা। তা আমি স্কুলে যাওয়ার পরে স্যার আমাকে ধরলেন যে তোমাকে এতবার ডাকলাম তুমি আসলে না। আমি স্যার আমাকে কেউ কিন্তু বলেনি কিছু, আমি স্কুলে যাইনি চুল বড় করার জন্য। ওকে।
তো পরে হচ্ছে আমার কাজিন আমাকে বলল, হ্যাঁ যে আসলাম তো টেলিভিশনে, হাতে তালিও দিয়ে এসছি, আমাকে দেখাইছি টিভিতে, তুমি দেখছো? আপনি হাসতে হাসতে বলতেছেন এটা? হ্যাঁ, ও আমাকে বলছে। বলার পর আমি ওকে জাস্ট একটা কথাই বললাম, তুমি তো ওখানে দর্শক হিসেবে গিয়েছো, আমি ওখানে যাব, ওখানে ডিবেট করব এবং আমি শ্রেষ্ঠ বক্তা হব, তখন তুমি তালি দিও। Beautiful. এবং ঠিক তার পরের বছরই দ্যাট ইনসিডেন্ট হ্যাজ বিন ডান। একটা কথা আছে যে প্রতিভা আটকে রাখা যায় না, এটা যে কোনো ভাবেই হোক বিকশিত হয়ই আর কি। মানে আমি আসলে ঠিক ওইভাবে বলি না, আমার হয় কি যে আমাকে যখনই কেউ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই জীবনে, আমি ফেস করতে ভালোবেসেছি। আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ টু ফেস ইট। মানে আমি পিছনে কোনো প্রতিবন্ধকতা কি হবে কি না হবে, কারণ ওই হারানোর জায়গাটাতে কিছু ছিল না। যেহেতু আমাদের একজন স্যার বলতেন যে ইউ শুড মিনিমাইজ ইউর এক্সপেকটেশনস, True. প্রত্যাশাকে যত সংকুচিত করে রাখবা তোমার কষ্ট তত কম হবে। True. এবং আমি খুব সচেতনভাবে, এবং আমি জানি না সাবকনশিয়াসলি এটা আমার মধ্যে কাজ করে, আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ অনেক মিনিমাইজ থাকে। আমি কখনোই খুব বড় কিছু প্রত্যাশা করি না। আমার মনে হয় না যে আই হ্যাভ টু অ্যাচিভ লটস অফ থিংস, এরকম কিছু মনে হয় না। জীবন খুব ছোট, আমার কাছে মনে হয় যে একটু করে যাওয়া, কাউকে সচেতনভাবে আঘাত না করা, হয়ে গেলে সরি বলে ফেলা, তারপর হচ্ছে সৃষ্টিকর্তার কাছে মাফ চেয়ে নেয়া, বিউটিফুল। অ্যান্ড দেন হচ্ছে আবার নিজের মতো করে নিজের গতিতে চলা। কারণ প্রত্যেকটা মানুষ ভুল শুদ্ধ নিয়ে বড় হয়। True. মানে পারিপার্শ্বিক কারণেই অনেক সময় আপনি হয়তো ভুলটা করতে চান না, True. কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে একটা ভুল সিচুয়েশন হয়ে গেল। রাইট। এই যে এটা বলতে বলতে মনে পড়লো, নটরডেমে তখন বিভাগীয় পর্যায়ের কম্পিটিশন হচ্ছিল উপস্থিত বক্তৃতার। আমি আনফর্চুনেটলি সেখানে সেকেন্ড হলাম। আমার এক্সপেকটেশন ছিল আমি ফার্স্ট হব। Okay. তারপরে হচ্ছে জাতীয় পর্যায়টা হবে। ফার্স্ট হয়ে গেল গ্রামের একটা মেয়ে। ওকে। আমি তার নামটা এখন আর মনে করতে পারছি না, এবং এটার জন্য আমি খুব অনুতপ্ত। আমার এল্ডার সিস্টার, ও এখন ইউএসএতে আছে, তো ও আমাকে নিয়ে গেল এই কম্পিটিশনে। ওর সাথে আমার বয়সের ডিফারেন্স খুব বেশি না, 2 ইয়ার্সের ডিফারেন্স। তো ও গেল আমার সাথে। যাওয়ার পরে আমি জাস্ট কথা প্রসঙ্গে যখন রেজাল্টের কথা আমাকে জিজ্ঞেস করলো, আমি তখন বললাম যে আমি সেকেন্ড হলাম। কোন গ্রাম থেকে একটা মেয়ে আসছে, কি একটা আমি বুঝলাম না, ওর কথা তো আমার এরকম কিছু মনেই হলো না। তারপর একটা টার্ম আমি ইউজ করেছিলাম, বুঝতে আমাকে পারছি। মাফ করুক, আমি গ্রাম্য যেটা বলে একটা বুঝতে কথা পারছি। বলে, সেরকম একটা টার্ম ইউজ করার পরে ঠিক আমার ঠিক পেছনে, 2 হাত পেছনে মেয়েটা দাঁড়িয়েছিল, ওহো। এবং আমি জাস্ট পিছনে তাকিয়ে আমি একবার জাস্ট বললাম যে আই এম এক্সট্রিমলি সরি। এটা বলার পরে দেন আমার কাছে মনে হয়েছে যে এই সরি বলাটা আসলে যথেষ্ট ছিল না, আর একটু ভালো করে সরি বলা দরকার ছিল। এবং এটা আমি পরবর্তীতে যখন আমার মনে হয়েছে, আমি মনে থেকে খুব গিল্টি ফিল করেছি এবং সরি বলেছি। তখন আসলে বয়সও খুব বেশি ছিল না, অপ্রাপ্ত বয়স্ক যেটাকে বলে, শিশু যেটাকে বলে, Right. সেই পর্যায়ে ছিলাম। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত একজন, তাকে তো আসলে 18 বছরের নিচে পর্যন্ত সবাইকে শিশু শিশুই হিসেবে বলা কাউন্ট হয়। করা হয়। তো সেই যদিও আমার মনে হয় না যে আমাদের ছেলে মেয়েরা ওই পর্যায়ে শিশু থাকে আর কি, তাদের আচরণ যেটা বলে। ওকে। এই আর কি। তো এটার পরেও একটুখানি খুব একটা গিল্ট, একটা ফিলিং অনেকদিন কাজ করেছে, এই একটা বিষয়। আর তারপরে চলে আসি রেজাল্টের পরে। রেজাল্টের পরে হচ্ছে আমার কাজিন, ও ঠিক কাজিন ঘরানায় আসলে আটকে যাচ্ছে, ওরকম কিছু না। আমরা কলেজে ভর্তি হলাম, আমি নারায়ণগঞ্জেই থাকলাম, ও নটরডেমে ভর্তি হলো। আচ্ছা। তারপরে হচ্ছে ওখান থেকে আমাদের রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পরে ও হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গেল। মানে আচ্ছা, মেরিনের তো 2টা ইসে হতো, একটা হচ্ছে চিটাগংয়ে আর একটা হচ্ছে আমাদের এখানে। ও পসিবলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলো। Okay. 2টা ভাগ থাকে, নটিক্যাল, মেকানিক্যাল। আর বাই দিস টাইম আমি আসলে খুব কনফিউজ ছিলাম আমাকে তখন, ওই পর্যায়টায় আমাকে নিয়ে, যে আসলে কি করতে চাই বা কি করব আমি। আমার আসলে কোনো ফিক্সড স্বপ্ন ছিল না। যেমন আমার এক বন্ধু ডাক্তার হতে চাইতো, ওকে দেখে আমার মনে হলো যে আমি তাহলে ডাক্তার হতে পারি। আচ্ছা। মানে দ্যাট ওয়াজ নট মাই ড্রিম, Okay. আই ওয়াজ লাইক, আমি আমার ফ্রেন্ডের স্বপ্নকে নিজে ওন করছিলাম, ওটা দেখে দেখে। যেহেতু ওটা দেখে দেখে ওন করছিলাম, মেডিকেলের পরীক্ষাটাও আসলে ঠিক মানে এমনভাবে দিলাম, মেডিকেলটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল তখন। আমরা 1, 2, 3 কলেজের 1, 2, 3, আমার যে ফ্রেন্ডটা থার্ড আর কি, ওর মেইনলি মেডিকেলে হলো। আমাদের 1, 2 যে দুজন ছিলাম আমরা, ফার্স্ট বয় সেকেন্ড বয়, জি। আমাদের আর মেডিকেলে হয়নি। এবং হয়নি, রেজাল্ট যখন পাবলিশড হলো তখন দেখলাম যে আমাদের রোলের পাশে কোনো মার্কস টার্কস কিছুই নাই, কিছু বলাও নাই। তো এটার মানে হচ্ছে যে আমরা হয়তো রেজিস্ট্রেশনের সময় কোনো একটা মিস্টেক করেছি। আচ্ছা।
তো সেই জায়গাটাতে আমার ফ্রেন্ড আমাকে বলছিল, কাজী বলছিল যে আসো অথরিটির সাথে কথা বলে জিজ্ঞেস করে আসে যে কি হইলো আমাদের রেজাল্টটা। আমরা রাখো তো, এটা আমাদের কপালে নাই, আসো চলে যাই। তো আমি জাস্ট ওখান থেকে চলে আসি, এবং আমার খুব বাজে একটা বিষয় ছিল, আমি কখনোই একবারের বেশি অ্যাটেম্প নিতাম না। মানে একবার যদি আমার না হতো, সেকেন্ড টাইম আমি আর পিছনে ফিরে তাকাতাম না, তখন সামনে যেটা আসতো আমি সেটাকে গ্র্যাব করার চেষ্টা করতাম। এটা পরবর্তীতে একটু চেঞ্জেস আমি এনেছি, কিন্তু খুব বেশি পরিমাণে না। ওকে, সো আপনি ইন্টার পরীক্ষার পরের সময় আছেন এখন? হ্যাঁ, রাইট। ওকে, ইন্টার পরীক্ষার পরে তারপর মেডিকেলে যখন হলো না, ফ্যামিলি থেকে পারমিশন নেওয়া হলো যে আমি প্রাইভেটে ভর্তি হব, নর্থ সাউথে পড়বো। আচ্ছা, বাই দিস টাইম ঢাকা ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিয়েছিলাম, হয়নি। আচ্ছা, কিন্তু যেটা প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন আর ইউনিভার্সিটি, আপনি ইউ নো ইট ভেরি ওয়েল, দুইটা তো একদম আলাদা থাকার কারণে আমার আসলে ইউনিভার্সিটি প্রিপারেশন একদমই নেওয়া হয়নি। তা আমি প্ল্যান করেছিলাম নর্থ সাউথে ভর্তি হব, এবং আমার ফ্যামিলি থেকেও এগ্রি করলো। কিন্তু বাই দিস টাইম আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, মানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে 5 জন ছিলাম, আচ্ছা, এটা আবার খুব বাজে একটা বিষয় ছিল আমার, যে আমরা হচ্ছে খুব ভালো ভালো ছাত্রগুলো মিলে ফ্রেন্ড হতাম। সাধারণত হয় না। হ্যাঁ, তা আমাদের যেটা হয় যে পিছনের যারা ব্যাক বেঞ্চার যারা ছিল, ওদের সাথে সম্পর্ক ভালো ছিল, আমি সম্পর্কটা ভালো রাখতাম, কিন্তু দে আর নট ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। আচ্ছা, তারা ফ্রেন্ডস ছিল না। তো ওখান থেকে ওরা 2 জন করলো কি, ওরা জগন্নাথ ইউনিভার্সিটিতে গেল ফর্ম আনার জন্য। ওখান থেকে ফর্ম এনে ওরা একটা এক্সট্রা ফর্ম নিয়ে এসছে, এবং আমাকে খুব সকাল থেকে ধরে বোঝাচ্ছে যে, তা আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখে আমার এত ভালো লেগেছিল, স্পেশালি তখন কার্জন হলটা, এবং আমি মনে মনে বলছিলাম যে এখানে পড়তে পারলে ভালো হতো। আচ্ছা, তো ওখানে পরীক্ষা দেওয়ার পরে সবগুলো সাবজেক্ট পেলাম, পাওয়ার পরে আমার বড় ভাইয়ের, আমি আসলে এক এক সময় এক একজনের স্বপ্ন লালন করেছি। আমার বড় ভাইয়ের খুব পরিসংখ্যানে পড়ার ইচ্ছা ছিল, তো সে পরিসংখ্যানে পড়তে পারে নাই। অ্যাজ আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ওয়ান, আই এম দ্য ইয়াংগেস্ট ওয়ান অফ মাই ফ্যামিলি। তা আমার উপরে ওরা হয়তো চাপিয়ে দিতে, আমি ঠিক জানি না এটাকে চাপানো বলে নাকি অতিরিক্ত ভালোবাসা বলে, যেটা কারণ সবাই খুব টেক কেয়ার করতো, খুব আদর করতো, এবং ফ্যামিলিতে সবারই খুব আদরের ছিলাম। তো যেটা হলো, আমাকে বললো তুমি স্ট্যাটিস্টিক্সে পড়ো। আমি সাবজেক্টের নামটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল আমি ইংলিশে পড়বো, ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করবো, আদারওয়াইজ যদি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে তাহলে কেমিস্ট্রি নিয়ে পড়বো। আচ্ছা, কারণ কেমিস্ট্রিতে রেজাল্ট ভালো ছিল, ম্যাথমেটিক্স চাপিয়ে দিলে আই ডিডন্ট মাইন্ড, কিন্তু আমাকে স্ট্যাটিস্টিক্সের কথা বললো। পরে স্ট্যাটিস্টিক্স ভাইয়া বলছে ওকে ঠিক আছে, কারণ বাবার পরে আমি বেশি ভয় পেতাম ভাইয়াকে, বড় ভাই। হ্যাঁ, আচ্ছা, তো ও যখন বললো, বলার পরে আমি রাজি হয়ে গেলাম। তারপর আমি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করলাম। স্ট্যাটিস্টিক্সে থার্ড ইয়ারে আসার পরে আমার মনে হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা আমি নিয়েছি পরিসংখ্যানে পড়তে এসে। এটা তো আপনার থার্ড ইয়ারে, আমি অনার্স মাস্টার্স ইভেন এমফিল কমপ্লিট করার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার, কজ আমার ক্যারিয়ার আলাদা, আমার স্টাডি কোনো কাজে লাগলো না। আমি রিয়েলাইজ করলাম আমার জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, হ্যাঁ, এবং সেটা সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কি। কারণ জীবনটা তো আসলে এই মুহূর্তে যদি বলি যে ডাক্তারি বিদ্যা নিয়ে পড়াশোনা করবে, দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল। হ্যাঁ, সো এটা আসলে আমাদের অনেক আগে থেকে রিয়েলাইজ করা উচিত। রাইট। সো আপনি থার্ড ইয়ারে, আচ্ছা থার্ড ইয়ার আমরা সব লেখাপড়ার গল্প শুনছি, ইন দ্য মিন টাইম লাইফে দুর্ঘটনা কিছু ঘটে না? হ্যাঁ, দুর্ঘটনা তখন পর্যন্ত দুর্ঘটনা আসলে ঘটে নাই, ঘটনা আছে, অনেক ঘটনা বল। বাই দিস টাইম আমি আমার ইউনিভার্সিটির বর্ষসেরা বিতার্কিক হয়ে গেলাম, 2002 সালের কথা এটা, এবং খুব নাম হয়ে গেল জগন্নাথে, মোটামুটি এক নামে আমাকে সবাই চিনত তখন। এবং এরপরে যেটা হলো, টেলিভিশন ডিবেটগুলোতে যাচ্ছিলাম, বেস্ট স্পিকার হচ্ছিলাম। বাই দিস টাইম আমার কাছে মনে হলো যে আমার যেহেতু বিটিভি তো আসলে প্রমিত উচ্চারণটাকে অনেক বেশি এপ্রিসিয়েট প্রাধান্য দেয়, হ্যাঁ, এবং আমরা যখন বিটিভিতে ডিবেট করতাম তখন উচ্চারণ ও বাচনভঙ্গির জন্য 5 করে আলাদা করে নাম্বার ছিল। আচ্ছা, তখন আমার মনে হলো যে আমার উচ্চারণটাকে একটু ফ্ললেস করা উচিত। ওই জায়গা থেকে আমি একটা আবৃত্তি সংগঠনে জড়িয়ে গেলাম। এটা হচ্ছে টিএসসিতে ছিল স্বরকল্পনা আবৃত্তি চক্র, এবং তাদের সাথে মোটামুটি অলমোস্ট আমি 10-12 বছরের মতো কাজ করেছি। মানে এক নাগারে কাজ করেছিলাম 4-5 বছর। তারপরে হচ্ছে ওটা করতে যেয়ে যেটা হলো যে আবৃত্তির প্রতি একটা ন্যাক চলে আসলো। ডিবেটের পরে আমার দ্বিতীয় ভালোবাসা আবৃত্তি হয়ে গেল। আবৃত্তি করতে করতে একটা সময় পরে আমার কাছে মনে হলো আমি আমার জীবনের স্বপ্নটা হয়তো পেয়ে গেলাম। সেটা কি, আমার মনে হলো যে আমি মিডিয়াতে কাজ করব, কিন্তু আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করব না, ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করব। আমাকে বাই দিস টাইম আই ওয়াজ হ্যাভিং লটস অফ অফার্স ইন ডিফারেন্ট নিউজ পেপার্স। কেন দিত আমি নিজেও জানি না। আমাকে বলতো যে আপনি আসেন, কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন, বা আমাদের সাথে যুক্ত হন, সাংবাদিকতা করেন, আপনি ভালো করবেন।
তা আমি বললাম যে প্রিন্ট মিডিয়াতে আমি কাজ করব না, কারণ আমার কাছে তখন ওই সময়টাতে আমার কাছে মনে হতো যে আমি একটা কাজ যদি করি সেটা যদি মানুষ দেখতেই না পেলো তাহলে সেটা কিসের কাজ। আর প্রিন্ট মিডিয়াতে লেখালেখি করে কাজটা বোঝানো বা দর্শকের কাছে পৌঁছানো আমার কাছে সেই সময়টাতে খুব টাফ মনে হয়, এখনো কঠিন। তখন আমার মেইনলি ড্রিমটা ছিল আমি নিউজ প্রেজেন্টার হব। ওকে, হ্যাঁ, নিউজ প্রেজেন্টার হব। তো আমি অডিশন দিয়ে বেড়াচ্ছিলাম রীতিমতো। 21 টিভি যখন রিওপেন হলো তখন গেলাম, একদম লাস্ট পর্যন্ত যে বাদ পড়ে গিয়েছিলাম। রক্তিম ত্রিপুরা ওর সামওয়ান এরকম একজন পড়েন, তিনি আমার সাথেই ছিলেন তখন। আমরা খুব শর্ট সিলেক্টেড কয়েকজন ছিলাম, 12 থেকে 14 জন। ওখান থেকে কয়েকজনকে যেন ফাইনালি নেওয়া হয়েছিল 6 জন। আমি একমাত্র ফ্রেশার ছিলাম ওখানে, আর বাকি সবারই মোটামুটি বাংলাদেশ বেতার বিভিন্ন জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, এনিওয়ে, তো ওখানে হলো না। একটা সময় পরে মানে সময় যাচ্ছে যাচ্ছে আমি দেখলাম যে নিউজ প্রেজেন্টেশনের জন্য আমি ডাক পেতাম না, শুধু উপস্থাপনার জন্য ডাক পেতাম। আচ্ছা, কখনো কখনো ধারা বর্ণনা, নেপথ্যে কণ্ঠ দেয়া, এই বিষয়গুলোর জন্য অনেক ডাক আসতো এবং আমি খুব এনজয় করতাম এগুলাতে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যে সকল প্রডিউসারদের সাথে ফ্রিল্যান্সিং এ সকল কাজ করেছি তারা মনে হয় কেউ আমাকে বলতে পারবে না তারা কখনো মানে আমি তাদের কাছ থেকে কখনো পেমেন্ট নিয়েছি, কখনোই বলতে পারবে না। আমি কাজটা করতাম একদম ভালোবাসা থেকে, মানে আমার মনে হতো যে কণ্ঠের খেলাটা একটু খেলি। এবং কখনো এমনও হতো যে স্টুডিওতে স্ক্রিপ্ট আমাকে ধরিয়ে দিয়ে প্রডিউসার ডিরেক্টর সব গান চলে গেছে, যে তুমি তোমার মতো পড়ে রেখে চলে যাও, আমরা পরে ওখান থেকে কেটে টেটেই করে নেব। তখন আমি আবার বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম। বাই দিস টাইম আমার অনার্স কমপ্লিট। ওকে, অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটা হলো যে আমাদের ইউনিভার্সিটিতে ডিবেটারদের মধ্য থেকে কখনো প্রেসিডেন্ট পদটা দেওয়া হতো না। মানে আমাদের টিচারদের মধ্য থেকে কেউ একজন প্রেসিডেন্ট পদে থাকতেন, আর স্টুডেন্টদের মধ্য থেকে একজনকে জেনারেল সেক্রেটারি বানানো হতো। এটা কি মানে ডিবেট সংগঠন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যেটা। আচ্ছা, তা যখন এটা ইউনিভার্সিটি হিসেবে অ্যানাউন্সড হয়ে গেল কমপ্লিটলি, তখন নির্বাচনটা হবে এবং ছাত্রদের মধ্য থেকে প্রেসিডেন্টশিপ দেওয়া হবে। ওকে, এবং আমার খুব ভালো লাগার একটা বিষয়, আমি কতটুকু করতে পেরেছি পারিনি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রথম প্রেসিডেন্ট ছিলাম। মানে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যেটা ছিল আর কি, ওখানে ইলেক্টেড প্রেসিডেন্ট, আমাদের যে এক্সিকিউটিভ মেম্বার্স থাকি সবাই মিলে। তো সেই সময়টা আমার আসলে মানে সাংগঠনিক একটা পথ পাওয়ার চেয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল যে আমার প্রথম পরিচয় আমি একজন বিতর্কী। আমার কাছে তখন মনে হতো যে আমার বিতর্কের জায়গাটার প্রতি আমি ফোকাস করব। এবং আমি কিন্তু আসলে নির্বাচনে দাঁড়াতেও চাইনি, আমাকে জোর করে দাঁড় করানো হয়েছিল। যাই হোক, এনিওয়ে পরবর্তীতে তারপর একটা বছর কাজ করে ওখান থেকে দেন চলে আসা মোটামুটি। এবং হয় কি, যারা সংগঠনে কাজ করে তাদের কিন্তু সংগঠনের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা থেকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়। তা আমি বাই দিস টাইম আমি আমার ড্রিম যেহেতু খুব ফ্লাকচুয়েট করছিল যে আসলে কি হব আমি, যখন অনার্স কমপ্লিট করে আমি মাস্টার্সে অ্যাডমিশন নিলাম তখন আমার মনে হলো যে আমি একজন জার্নালিস্ট হব, কিন্তু আমি রিজিয়নাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোনো কিছুতে কাজ করব, লাইক CNN, BBC এগুলোতে। এবং এগুলোর জন্য আমি নিজেকে আই ওয়াজ জাস্ট মেকিং মাইসেলফ, আই ওয়াজ ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক মাইসেলফ পারফেক্ট। এই জন্য আমি যেটা করলাম যে স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্সের পরে মানে মাস্টার্সে পড়ার সাথে সাথেই প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ আছে, ওখানে জার্নালিজমে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করায় 1 ইয়ারের। আমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিলাম এবং সেটা আমি কমপ্লিটও করলাম ঠিক মতো, এবং রেজাল্টও ভালো ছিল। এটা হচ্ছে জার্নালিস্ট হতে চাওয়ার স্বপ্নের জন্য ওটা করতে চাওয়া। এবং করার পরে যেটা হলো, বাই দিস টাইম আমার ফ্যামিলির মানে আমার মা তখন অস্ট্রেলিয়াতে ছিলেন, আমার বড় আপু অস্ট্রেলিয়াতে থাকেন। তো ওরা দেখছে যে মিডিয়ার খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাজ করছি একটা প্রাইভেট ফার্মে, মানে আমার এক আন্টির একটা প্রাইভেট ফার্ম ছিল, ওখানেও আমি জব করছিলাম, মানে কোনোটাই আসলে যাচ্ছিল না। ওরা চাচ্ছিল আমাকে অস্ট্রেলিয়াতে নিতে, কিন্তু যেহেতু আমার 18 ইয়ার্সের চেয়ে বেশি বয়স হয়ে গেছে তখন আমাকে ওই ডিপেন্ডেন্ট হিসেবে আর নেওয়া যাচ্ছিল না। তখন আমাকে বলা হলো যে তুমি একটা জব এক্সপিরিয়েন্স নাও। আমি জব এক্সপিরিয়েন্স আমি পড়েছি স্ট্যাটিস্টিক্সে, কিন্তু জব এক্সপিরিয়েন্স আমি নিয়েছি মার্কেটিং এর। তো এটা আমার কোনোভাবে ম্যাচ করছিল না। দেন ওরা কোনোভাবে আর মানে দেশে থেকে যে মিডিয়ার কাজ, তারপরে হচ্ছে এরকম বিচ্ছিন্নভাবে কাজগুলো করাটাকে এপ্রিসিয়েট করছিল না। আমাকে একটা রীতিমতো মানে একটা ঝাড়ির মতোই দিল যে হয় বাংলাদেশে ডিগনিফাইড কিছু করো, নয়তো তুমি অস্ট্রেলিয়াতে চলে আসো। নাও ইউ ফেসিং দ্য মানে রিয়েলিটি অফ লাইফ, টাফ রিয়েলিটি অফ লাইফ এক্স্যাক্টলি এটাকে বলে। এবং আমার সামহাও আমি জানি না, মানে আমার কখনোই বিদেশ ভালো লাগে না, কখনো না। আমি আজ পর্যন্ত যাই না। আমি গিয়েছি আমার দেখে মনে হয়েছে এত সুন্দর কেন, মানে মানে সৌন্দর্য একটা সময় যে অসহনীয় হয়ে যায় সেটা। মানে আমি সুইজারল্যান্ডেও গিয়েছি, আমি দেখে আর ঠিক 2-3 ঘন্টা পরে আমার আর ভালো লাগে না,
মানে এ কি, মানে এত সুন্দর কেন, মানে আমার কাছে কেন যদি মনে হয় যে বাংলাদেশের বাইরে আসলে কিছু নাই, মানে একদম গোড়া একটা অনুভূতি। আমি কখনো চেষ্টাই করিনি, 1-2বার ভিসার জন্য বেশ কয়েকটা দেশে ট্রাই করেছিলাম, তো রিজেক্ট করে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি, যাক রিজেক্ট করে দিয়েছে আমাকে। প্রথম দিকে আমাকে খুব রিজেক্ট করতো আসলে, আমার ফ্যামিলি সবাই ভিসা পেত, একজনকে বাদ দিলে সেটা ছিলাম আমি। আমাকে দিত না, আমাকে কেন দিত না, এটা এমন হয়ে গেল একটা ইয়ের মতো হয়ে, একটা মিথের মতো হয়ে গেল। তো আমি তাকে বললাম যে আমার বাবা অসুস্থ, আমি কোনোভাবেই যাব না। তো এটা বলার পরে আমি ঠিক সামহাও জানি না, ওনার সাথে যখন আমার সরাসরি দেখা হলো, উনি আমাকে জড়ায় ধরলেন, যে বললো যে এত ছোট একটা ছেলে তুমি এখনই বাবাকে এইভাবে ফিল করছো, আমার খুব লাগলো, অদ্ভুত লাগলো যে তুমি যেতে চাচ্ছ না। তারপর যে লাস্ট মোমেন্টে যেটা টিকিট ক্যান্সেল করে তো অনেক ড্যামারেজ দিতে হয়, আমার একটু লস টসও হলো। এনিওয়ে পরে আর যেতে পারলাম না, যাওয়া হলো না। তারপরের কনফারেন্সটা ছিল হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা। এবং সেটা আসার পর আমি খুব এক্সাইটেড, যাক আমেরিকা দিয়ে আমার শুরু হবে। তো পরে যেটা হলো, তখন আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার রুটিন দিল, পরীক্ষার রুটিন, এক্সামের রুটিন দিল। এবং সেই রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে যে 20 দিনের যে কনফারেন্স আমি অ্যাটেন্ড করব, আমি যদি থাকি পরীক্ষা 3টা পরীক্ষা বাদ পড়ে যাবে। তো সামহাও সেটাও করা গেল না। দেন আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য, মানে সেই সময় আমার আপু বলছিল যে তোমার অস্ট্রেলিয়াতে পড়াশোনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তোমাদের এখানে তো অনেক সেশন জ্যাম থাকে, তো তুমি এখনো চাইলে অস্ট্রেলিয়ার জন্যই ট্রাই করে ফেলো, 2 বছর কিছু হবে না, এটা অস্ট্রেলিয়াতে কাভার হয়ে যাবে। আমারও কি, এই যে খুব ইনডিসিশনে ভোগার একটা ফলাফল এটা। ও যখন বললো আমি রাজি হয়ে গেলাম, আমার স্ট্যাটিস্টিক্স আমার ভালো লাগছিল না। তখন আমি করলাম কি, অ্যাম্বাসি ফেস করলাম, অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে দাঁড়ালাম। এবং সেই সময় ওই অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে এক ভদ্রলোক এসছে, তিনি নাকি অস্ট্রেলিয়ার গোয়েন্দা কোনো একটা বিভাগে চাকরি করতেন। এবং সবাই বলা বলি করছিল আর কি বাইরে থেকে, যে এই লোকের কাছে যে যাচ্ছে সেই রিজেক্ট হচ্ছে, কাউরে ভিসা দিচ্ছে না। এবং তখন আমি একদম 100% শিওর ছিলাম যে আমার রিজেক্ট হবে, ইন্টারভিউটা ওর কাছেই পড়বে। আচ্ছা। এবং আনফরচুনেটলি আমার ইন্টারভিউটা তার কাছেই পড়েছে। এবং সে যে আমাকে ডাকলো, অস্ট্রেলিয়ানরা যখন কথা বলে ওদের ঠিক 70 to 80% ভেতরে থাকে অ্যাকসেন্ট, ঠিক আমাদের মতো তো না, ইভেন ব্রিটিশদের মতো বলে না তারা। আমি জাস্ট আমার ইফতে খায়রুলের ইফটা বুঝলাম আর ইসলামের নামটা বুঝলাম, তখন বুঝলাম যে আমাকে ডাকছে। আমি ওখানে গেলাম, হি ওয়াজ আস্কিং সেভারাল কোয়েশ্চেন্স টু মি অ্যান্ড আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু আনসার। আমার রেজাল্ট ভালো ছিল। জাস্ট আমাকে জিজ্ঞেস করছে যে ওয়াই ইউ আর জাস্ট উইলিং টু মুভ অ্যাট দ্য মিড অফ ইউর স্টাডি, তুমি টু কমপ্লিট ইউর স্টাডি ফার্স্ট অ্যান্ড দেন গো ফর অস্ট্রেলিয়া ফর ইউর MBA কোর্স অর মাস্টার্স কোর্স। দেন আমি তাকে বললাম আর কি, কিছু কথা বলতে হয় তখন, কিছু কথা তাকে বললাম, সেশন জ্যামের প্রবলেমের কথাও বললাম, বাট হি ওয়াজ নট স্যাটিসফাইড অ্যাকচুয়ালি। এবং আমাকে বললো অলরাইট, বলার পরে দেন আমাকে ভিসা দিল না। কিছুদিন পরে জানা যায়, এগুলা 15-20 দিন না কতদিন পরে আমি জানলাম। এই এত স্ট্রাগল, এই যে আমি যে পাচ্ছিলাম না, কারণ বলে না যে ডেস্টিনি হ্যাজ ডেস্টাইন্ড সামথিং ফর ইউ। এখন আমি খুব বিশ্বাস করি এটা, আপনি পরিশ্রম ডেফিনেটলি করবেন, ভাগ্য সৃষ্টিকর্তার হাতে, সে সবকিছু লিখছে বসে। তো সেই জায়গা থেকে যখন হলো না ভিসা, আমি মানে একটা আমার পজিটিভ সাইনটা যেটা ছিল, আমি এত রিজেক্টেড হওয়ার পরে আমি ডিসঅ্যাপয়েন্টেড হতাম, কিন্তু আমি একদম ভেঙে পড়তাম না। আমার কখনোই আমার মনে হতো না যে আমার সব চলে গেছে, সব শেষ হয়ে গেছে, এরকম কখনোই মনে হয়নি। এটা কি খুব ন্যাচারালি হতো? ন্যাচারালি হতো, মানে আমার নাই, আমি নিজে কোনো একটা অবস্থানে নাই, কিন্তু আমি আমার আশপাশের লোকজনকে খুব বুস্ট আপ করতাম। বাই দ্য ওয়ে, আমি যে জায়গাটায় আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়া যে আপনি কি করবেন, BCS করা বা অস্ট্রেলিয়াতে চলে যাওয়া, এরকম একটা জায়গা। যখন আমাকে অস্ট্রেলিয়া থেকে ওরা বললো যে বাইরের জন্য অ্যাপ্লাই করার জন্য, তখন আমার এর পাশাপাশি মা বললো, আবার আমার এক ব্রাদার ইন ল, তিনি বললো যে তুমি তো স্টুডেন্ট ভালো, তো ওয়াই ডোন্ট ইউ সিট ফর BCS এক্সামিনেশন। আমাকে এই কথাটা কয়েকবার বললো। আমি তখন পর্যন্ত জানতাম না BCS আসলে কি, আই নেভার হ্যাড এনি আইডিয়া। কারণ আমি ওই যে তখন CID দেখাতো না টিভিতে, লম্বা করে লোকটার কি যেন একটা নাম আমার নাম আমাকে জিজ্ঞেস করলো, আমি মাঝে মাঝে ভুলে যাই, আপনি নাম জিজ্ঞেস করলেন। লম্বা করে যারা দেখে CID তারা হয়তো বলতে পারবে, আমার কাছে খুব বোরিং লাগে কেন জানি, SCP সামথিং এরকম কিছু একটা বলে। তো এগুলা দেখে আমার খুব মজা লাগতো, কিন্তু আমি কাউকে জিজ্ঞেসও করতাম না যে কিভাবে CID তে যেতে হবে। আচ্ছা। কিন্তু আমার মনে প্রশ্ন আসতো যে এরকম হতে পারলে ভালো হতো। হ্যাঁ, এরকম আসতো।
এক এক সময় এক একটা ভাবতাম। কখনো ওই যে বাংলা ফিল্ম দেখে যখন দেখতাম যে অর্ডার বলে জাজ কথা বলছেন, আমার জাজ হওয়ার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, একটা সময় পরে মনে হলো যে আমি তো খুব ভালো ডিবেট করতাম, আমি মনে হয় উকিল হলে খুব ভালো করতাম। হ্যাঁ, এটা আমারও ছিল পারসেপশন। তো এবং আমি যেটা যে ওকালতির যে চিত্রটা আসলে ফিল্মে আমরা যেটা দেখি, এটা বাস্তবে না। আমার বোন তো সুপ্রিম কোর্টের আইনজীবী, তো ও আমাকে যখন বললো যে আসলে চিত্রটা এটা না, তুমি যতটা এক্সাইটেড হচ্ছ, আমার যে কি ভীষণ পরিমাণ মন খারাপ হলো। আমি নিজের চোখে দেখার পর খুবই ডিমোটিভেটেড হয়েছি, যে আমি ভাবছিলাম যে দুপক্ষ যুদ্ধ হবে, একটা পুরো ড্রামা হবে ওখানে, তারপরে উইন করবে যার যতটা বেশি লজিক থাকবে তাকে সাপোর্ট করবে। আলটিমেটলি সিনারিও ইজ ডিফারেন্ট। কিছুই না। হ্যাঁ, তো আমার ভীষণ মন খারাপ হলো এটা নিয়ে। তারপর বাই দিস টাইম যখন আমাকে ওটা বললো, তখন আমি বিসিএস এর বই কেনার জন্য নীলক্ষেতে গেলাম। আচ্ছা, নীলক্ষেতে যে আমার এখনো খেয়াল আছে, অ্যাসিউরেন্স সিরিজের কিছু বই একসাথে কিনে ফেললাম, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলা কিনলাম। কেনার পরে বিসিএস এর পড়াটা একটু ঝামেলাপূর্ণ। মানে ঝামেলাপূর্ণ হচ্ছে বিসিএস এর চান্স পাওয়ার জন্য খুব মেধাবী, মানে অনেক মেধাবী হতে হবে আমি সেটা বলছি না, মেধাবীরা তো ডেফিনেটলি ওয়েলকাম, কিন্তু যেটা হয় যে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস হতে হয়, অনেক পরিশ্রমী হতে হয়। সেই পরিশ্রমটা অনেকে করতে পারে না, এটা খুব কষ্ট হয়ে যায়। আমি পারিনি। তো যেটা হলো, আপনার সামনে জলজান্ত এক্সাম্পল বসে আছে। ওকে, 30তম বিসিএস দিয়ে আমি শুরু করি মেইনলি। আমি যখন জানা শুরু করলাম যে 30তম বিসিএস যখন দিতে গেলাম, তখন হচ্ছে প্রিলি দিলাম, প্রিলি দিয়ে প্রিলি হয়ে গেল। ওকে, তারপর রিটেন দিলাম, রিটেনও হয়ে গেল। ওকে, তখন পর্যন্ত আমি কিন্তু সিরিয়াস না, আমি জাস্ট পরীক্ষা দিতে হয় এই জন্য দিচ্ছি। সিরিয়াস না বলতে মানে পড়ালেখা তো করেছি, কিন্তু সেই সেন্স থেকে যে একটা ন্যাক থাকা যে আমার এটা হতেই হবে, কারণ তখন পর্যন্ত আমি ফ্লোতে থেকে আসলে বুঝতে পারছি না জিনিসটা কি, বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার না। এবং আমি তখন কোচিং করিনি, আমার যেহেতু কোনো আইডিয়া নাই, এবং আমার ফ্যামিলিতে যেহেতু কেউ ছিল না, যেহেতু আমার ফ্যামিলিতে বিজনেস ঘরানাটা ছিল আর এই চাকরিজীবীর ঘরানাটা একটু কম, সেই পার্সপেক্টিভ থেকে ক্লিয়ার ছিল না। তো ভাইভাতে যখন গেলাম, ভাইভাতে মানে অনেক পড়েছি আর কি বিভিন্ন জায়গায়। চয়েস কি ছিল? আমার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার। 30-এ ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডার ছিল। আচ্ছা, আর এটা বুঝে শুনে দিয়েছিলেন, ওই সিআইডি হতে চাই বুঝে শুনে, ওই ড্রিম অবচেতন মনে যেটা কাজ করেছে। আর ইউনিফর্মটার প্রতি আমার একটা ভালো লাগা আছে, যে ইউ আর ওয়ারিং ইউনিফর্ম, ইট গিভস ইউ এ ডিফারেন্ট ভাইব। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, পুলিশ ফার্স্ট চয়েস থাক। সেকেন্ড চয়েস তখন ছিল আমার অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড ছিল পসিবলি কাস্টমস, আর পরেরগুলো এখন আর খেয়াল নাই। আচ্ছা, ওখানে দেওয়ার পরে যেটা হলো, আমি যে বোর্ডে পড়েছিলাম, ওই বোর্ডে আমি যখন ঢুকতে গেলাম, জি অনেক পড়েছি যে ইন্টারভিউর সময় অনেক রকমের সিচুয়েশন অ্যারাইজ করে, ওগুলা স্মার্টলি ফেস করতে হয়। তা আমি নিজে যেই ফেস করলাম। কীরকম? আমি মাত্র দরজাটা খুললাম, ঢুকবো, ইন্টারভিউ বোর্ডে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন, তিনি আমাকে বললেন যে আপনি বের হয়ে যান। মানে ঢোকা মাত্রই? হ্যাঁ, আমাকে ঢুকতেই দিল না। আমি জাস্ট একটা পা দিয়ে, দরজাগুলো খুব শক্ত থাকে, ওকে, আপনাদের এই যে এই ডোরগুলোর মধ্যে খুব শক্ত, যে অনেক প্রেসার দিয়ে খুলতে হয়। আচ্ছা, প্রেসার দিয়ে খুলে আমি জাস্ট ঢুকতে, মে আই কাম ইন স্যার, আমি এটা জাস্ট বলেছি, সাথে সাথে আমাকে বলেছে আপনি ঢুকবেন না। তা আমি জাস্ট বাই দিস টাইম যেটা হয় যে রুমটার ভিতরে একটা টেবিল থাকে, টেবিলের এখানে 3 জন বসে থাকেন, আর সামনে টেবিলের সামনে আরেকটা চেয়ার থাকে, যেখানে পরীক্ষার্থী যে বসবে আর কি। তা আমি দেখলাম যে আমার ওই অতটুকুই, যেটা চোখের উপযোজন ক্ষমতা বা দিনে তো দৃষ্টির ক্ষমতার কারণে যতটুকু আমি দেখতে পারলাম, যে একটা টেবিল, 3টা চেয়ার, ওখানে ওনারা বসে আছেন। আমাকে যখন বের হয়ে যেতে বললো, আমি না কনফিউজড হয়ে গেলাম। অফকোর্স, সেটাই হবে, আমি কি আসলে ঢুকবো নাকি ঢুকবো না। এখন আমাকে তো ওনার অর্ডার তো মানতে হবে, নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। এখন উনি আমাকে বলছিলেন যে আমি আমার লোককে ডাকবো। উনি ওনার লোককে ডাকলেন, ওনার লোককে ডাকার পরে ওনার লোক ঢুকলো, ঢোকার পরে ঠিক 2 মিনিট পরে আমাকে আবার ডাকা হলো। ওকে, 2 মিনিট পরে আমি ঢুকে যেয়ে দেখলাম যে চেয়ারটা যেখানে ছিল আমারটা, মানে যেখানে আমি বসবো, সেই চেয়ারটা সেই জায়গাতে আর নাই। সেই চেয়ারটা অনেক দূরে চলে গেছে, মানে একদম রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমি জানি না, এটা হয়তো ওয়ান সর্ট অফ টেকনিক্স পরীক্ষার আগে। তো ওনারা আমাকে প্রশ্ন করছিলেন ওই দূর থেকে, এবং আমি আনসার দিচ্ছিলাম। ওকে, তো যাই হোক, ইন্টারভিউটা দিলাম, ভালো মন্দর মিশেলে একটা ইন্টারভিউ হয়েছিল, কিন্তু আমার 30তমতে আমি ভাইভাতে ডিসকোয়ালিফাই করি। আমার হয়নি। আমারটা খুব হরিবল ছিল, এবং কোথাও বলা যাবে না মিডিয়াতে, বললে সমস্যা হয়ে যাবে অনেকের। সো এটা বলবো না, বাট জীবনে যদি কোনোদিন লিখি তাহলে হয়তো বা থাকবে সেটার মধ্যে, লাইফ স্টোরির মধ্যে। ওকে, হ্যাঁ। পরে 30তম, যেটা আমাদের সময় বিসিএস এর গতিটা আসলে খুব বেড়ে গেল। 30তম দিতে দিতে আমার যেটা হয়ে গেল, আমার মানে আমি খুব ডিটারমাইন্ড হয়ে গেলাম যে আমাকে
মানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হতেই হবে। ওকে। এবং আমার তখন এমন হলো যে আমার এটা ছাড়া আর কিছু দিয়ে আমাকে কেউ পোষাতে পারবে না, মানে আমার একটা স্বপ্ন হয়ে গেল এটা তখন। ওকে। এবং মনে হলো যে আলটিমেটলি আমি হয়তো আমার ড্রিমটাকে খুঁজে পেলাম। এবং মানে আই ক্যান্ট এক্সপ্লেইন ইউ, লাইক বাই দিস টাইম যেটা হলো যে 30তম BCS এর ভাইবাটা যখন দিচ্ছিলাম, আমাদের 31তমের আবার প্রিলি রিটার্ন হয়ে গেল, আচ্ছা। যেহেতু গতিটা ফাস্ট ছিল। আর যেহেতু আমরা খুব প্রিপেয়ার থাকতাম, তখন ওই পরীক্ষাটা আবার আমার দুর্দান্ত রকমের ভালো হয়েছে। আচ্ছা। প্রিলি রিটার্ন দুটাই ভালো হয়েছিল। হওয়ার পরে দেন আমার এবার ফার্স্ট চয়েস থাকলো ফরেন ক্যাডার, ডিফিকাল্ট। সেকেন্ড চয়েস আসলো অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড চয়েস আসলো পুলিশ। ওকে। আমি তো ধরে নিয়েছিলাম যে 30তম আমার পুলিশ হয়েই যাবে। আচ্ছা। তো 31তমতে যখন আমি ভাইবা ফেস করতে যাই, এক্স আইজি প্রিজন লিয়াকত আলী খান স্যারের বোর্ডে ছিলাম আমি। ওকে। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ঢোকার পরপরই, মানে এটা করেন আর কি, ওনাদের একটা চেষ্টা থাকে যে একজন কি বলে পরীক্ষার্থীকে একটু নার্ভাস করে দেই, যে কি হয়, সে কিভাবে ফেস করে। আমাকে প্রথমেই বললো যে 30তম রেজাল্ট কি, 30তম BCS। তা আমি বললাম যে 30তম BCS স্যার ভাইভাতে কোয়ালিফাই করতে পারিনি। বলে আপনি 30তমতে ভাইভাতে কোয়ালিফাই করতে পারেননি, মানে কিছু প্রথম কয়েকটা ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স করে একটু ইজি করে দিয়ে দেন এই প্রশ্নটাতে চলে আসলো হঠাৎ করে, আপনি কোয়ালিফাই করতে পারেন নাই, আবার 31তমতে সে ফরেন ক্যাডারকে ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনার তো রীতিমতো দুঃসাহস এটা। সেটা আমি ভাবছিলাম মনে মনে, দুঃসাহস এটা। তখন আমি বললাম যে আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, আমি যখন 30তম পরীক্ষা দিই তখন আমার ফার্স্ট চয়েস পুলিশ ছিল, এবং আমি ধরেই নিয়েছি যে আমি পুলিশ ক্যাডারটা পাবো। তো আনফর্চুনেটলি আমি পুলিশ ক্যাডার পাইনি, এবং 30তম যখন পরীক্ষা দিয়েছিলাম তখনই আবার 31তমের প্রেফারেন্স লিস্টটাকে আমি ফিল আপ করে ফেলেছি। এবং যেহেতু আমি ধরে নিয়েছি আমি পুলিশ ক্যাডার পাবো, 31তমতে আমি পুলিশ ক্যাডারের উপরে কোন ক্যাডারটা আছে সেটা দেখতে চেয়েছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ফরেন ক্যাডারটাকে আমি বেছে নিতে পারি। আর আমি অত্যন্ত বিনয়ের সাথে স্যার বলতে চাচ্ছি যে যে প্রথম 10 থেকে 12 জন ফরেন ক্যাডার পাবে তার একজন আমিও হতে পারি। এই কথাটা বলার পরে স্যার একটু আমার দিকে একটা লুক দিল আর কি। লুক দেওয়ার পরে আমাকে বললো যে তুমি ইংলিশে কথা বলতে পারো। আমি একটু মনে মনে ভিতরে ভিতরে হাসছিলাম। ফরেন ক্যাডারটা দেওয়ার পিছনে আমার একটা রিজন ছিল এটা, আই ওয়ান্টেড টু শো মাই দ্যাট ক্যালিভার, দ্যাট পার্ট অফ এফিসিয়েন্সি, সো দ্যাট তারা বুঝতে পারে যে ছেলেটার ইংলিশ একটু দখল আছে। এখানে এগুলা সামহাও আপনি তো চাইবেন যে আপনার জায়গা থেকে আপনার ইন্টারভিউটা এমন হোক যে কারণে আপনার বোর্ড মেম্বার্স আপনার উপরে প্লিজ থাকুক। তো আমার মধ্যে সেই ব্যাপারটাও কাজ করছিল যে ফরেন ক্যাডারটাকে আমি ফার্স্ট চয়েস দিলে সেক্ষেত্রে আমাকে কিছু কোয়েশ্চেন্স আই উইল ডেফিনেটলি ফেস ইন ইংলিশ, এবং আমার একটু কথা বলার সুযোগ থাকবে, এবং সেই জায়গা থেকে হতে পারে যে আমি ফরেন ক্যাডার না পেলেও একটা ক্যাডার আমি পাবো। ওই জায়গা থেকেই যখন আমাকে বললো যে আমাদের ফরেন পলিসি ইংলিশে বলার জন্য, দেন আই স্টার্টেড স্পিকিং। কথা বলার পরে স্যাররা খুব খুশি হচ্ছিলেন, আমি বুঝতে পারছিলাম। এবং এরপরে আমাকে হিউমিলেট করার মতো বা আমাকে ডাউন ট্রোডন করার মতো কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে আর করা হয়নি। এবং আই ওয়াজ আস্কড অলমোস্ট 17 কোয়েশ্চেন্স অ্যান্ড আই আনসার্ড 16 কোয়েশ্চেন্স পারফেক্টলি। একটা প্রশ্নের অর্ধেক পেরেছিলাম, অর্ধেক পারিনি। তখন আমার এখনও খুব কানে বাজে কথাটা, স্যার তখন বলছিলেন, লিয়াকত আলী খান স্যার উনি বোর্ডের চেয়ারম্যান, উনি তখন ওনার পাশে যিনি ছিলেন বোর্ড মেম্বার্স তাকে বলছিলেন যে স্যার ছেলেটাকে ছেড়ে দেই। মানে ওনার এই কথাটার মধ্যে এত মায়া ছিল, আমার তখন মনে হচ্ছিল কি যে আমার চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সেই সময় আমার পরীক্ষার জাস্ট ভাইবার 15 দিন আগে আমার মা দেশে আসেন অস্ট্রেলিয়া থেকে। আমার হচ্ছে একটু নিট অ্যান্ড ক্লিন না থাকলে মানে আমি পড়তে পারতাম না, একটু গোছানো না থাকলে। সবসময় যদি এখন আর ঠিক ওই ব্যাপারটা নাই। তো আমার মা এসে দেখলেন 7 দিন ধরে আমার বেড কভার চেঞ্জ হয় না আমার রুমে, এবং আমার বইপত্র নোটস সব এইভাবে ছড়ানো ছিটানো। আচ্ছা। তো মা বুঝলো যে আমি একদম কাইন্ড অফ ক্রেজি হয়ে গেছি, মানে এরকম কেন। মা আমাকে বললো তোমার তো হারানোর কিছু নাই, তুমি এরকম পাগলের মতো করতেছো কেন, কি মানে কি হবে এটা না হলে, চলে যাবা আমার সাথে, চলে যাবা, এরকম ভাবে বলছিল আমাকে। আমি বুঝছিলাম যে আমাকে আসলে ইন্সপায়ার করছিল যেন আমি খুব বেশি ডিজার্টেড না হলে। আমি তখন বললাম যে মা আমাকে এখন কোনো জায়গার একটা চেয়ারম্যান বানাই দিলেও হবে না, কোনো বোর্ড বলেন অন্য কোথাও, আমার এটাই লাগবে, আমার এটাই হতে হবে। দ্যাট ডিটারমিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু টাচ ইউর ড্রিম। লাইক আপনি যদি ফিল করেন ভেতর থেকে যে আপনার এটা লাগবে
এবং ওই যে শাহরুখ খানের কি একটা ফিল্ম ছিল না ওম শান্তি ওমের মধ্যে, সে বলেছিল যে যখন আপনি কোনো জিনিস খুব মন থেকে প্রত্যাশা করেন তখন পুরো পৃথিবী এক হয়ে যায় আপনাকে আপনার সেই স্বপ্ন কিছু মানে ছুতে পারার অনুপ্রেরণা দেবার জন্য আর কি। তো সেই রকম একটা বিষয় লাইক আপনি ভিতর থেকে যদি ফিল করেন। এবং থার্ড, আমি খুব খেটেছিলাম আজকে এই এপিসোডটি স্পেশালি যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ডেডিকেট করা হলো। লাস্টের যে বিষয়টা ইসে আমার যেটা মনে হয়েছে যে আমি খুব পরিশ্রম করেছি, এটা কোনো ব্যত্যয় নেই। অনেকে হয়তো অনেক মেধাবী হতে পারেন, তাদের পরিশ্রম হয়তো অনেক কম করতে হয়েছে, কিন্তু আমি অনেক খেটেছি। আমি খাটা পরবর্তী ফলাফলটাই ছিল যে আমার পুলিশ ক্যাডারে মানে জয়েন করতে পারে। এবং আমি 31তম বিসিএস ব্যাচ পরেরটাতেই। এবং আমি নিজেকে খুব প্রিভিলেজ ফিল করি এই জন্যে, কারণ আমি মনে করি যে সৃষ্টিকর্তা খুব বেছে বেছে মানুষজনকে এই সুযোগটা দেয়, পুলিশ অফিসার হওয়ার সুযোগটা। কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে আপনি প্রান্তিক পর্যায় পর্যন্ত মুহূর্তে সেবা পৌঁছে দিতে পারবেন। অসাধারণ কাজ করার সুযোগ আছে। অসাধারণ কাজ। আমার কিছু ফ্রেন্ড আছে, কান্না দেখবেন, হাসি দেখবেন, আপনাকে এসে জড়িয়ে ধরবে। মানে আমার এই লাইফে এত বেশি প্রান্তিক পর্যায়ের মানুষ এসে আমাকে ভিক্ষা করেন, ভিখারিনী। তিনি আমার কনস্টেবল, মানে আমার যিনি অর্ডারলি, যিনি বডিগার্ড হিসেবে আছেন, তাকে দেখে ভয় পাচ্ছেন কিন্তু আমাকে এসে জড়ায় ধরছেন। মানে আই রিয়েলি লাভড ইট। আমাকে জড়ায় ধরে চুমু খাচ্ছেন, কান্না করছেন। এবং এই গল্পটা একটু দীর্ঘায়িত হবে, আমরা ধারাবাহিকভাবেই যাব। আপনার রেজাল্ট আসলো, তারপরে কি হলো? রেজাল্ট যখন আসলো, রেজাল্ট আসার পরে যেটা হয় কি, সেই দিন তো সবাই আসলে দেখতে থাকে, ট্রাই করতে থাকে। তখন আমি ছিলাম তখন একটা প্রাইভেট চ্যানেলে, আমি তখন আবার ওখানে নিউজ প্রেজেন্টার হিসেবে জয়েন করি। বিসিএস দেওয়ার পরে, ভাইবা দেওয়ার পরে আমার 3 মাস রেজাল্ট হতে সময় লাগবে, 3-4 মাস। আই ওয়াজ জাস্ট ওয়েটিং যে কি একটা করা যায়। তখন মনে হলো যে একটা চ্যানেল, তখন তারা নিউজ প্রেজেন্টার, দে ওয়ার সিকিং ফর সাম নিউজ প্রেজেন্টার্স। আমি এবার ওখানে অডিশন দিয়ে ফার্স্ট হলাম। তো ওখানে আমি চাকরিটা করছিলাম। আমি এবার কন্ডিশন দিয়েছি যে আমার বিসিএস হয়ে গেলে আমি কুইট করবো এখান থেকে। ওনারা রাজি হয়েছেন। আমি বাই দিস টাইম আমার ভাইকে বললাম, আমার বোনকে বললাম যে আমার রেজাল্টটা একটু দেখো কি অবস্থা। তখন বাংলা ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না ওই সময়, দেখতে একটু হিব্রু টাইপের ল্যাঙ্গুয়েজের মতো আসে আর কি। ফন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়। তা একদিকে আমার ভাইয়া বলতেছে তোমার পুলিশ ক্যাডার হয়েছে, আমার বোন বলতেছে যে হয় নাই। আমি জাস্ট ওকে বললাম যে তুমি কিছুই দেখো না, যেহেতু তুমি এত কিছু দেখতে পারবা না, তুমি জাস্ট দেখো যে আমার রোলটা 2বার আসছে কিনা। মানে প্রথমবার দেয় কারা পাস করেছে, এটা দেয়। পাস করার পরে হচ্ছে সেকেন্ড টাইম দেয় যে কাদের জব হয়েছে বিভিন্ন অনুযায়ী। তা আমার বোন আমাকে বললো কি যে তোমার রোল তো একবারই দেখছি। আমি আমার ভাইয়ারটা বিশ্বাস করছি না। আচ্ছা, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। I was in vehicle. আমি মনে মনে বললাম যে ইয়াহু টাইপের কিছু একটা করে না মানুষ, লাইক দ্যাট, লাইক অ্যাজ আই টাস্ট মাই ড্রিম। ব্যাপারটা এরকম। তো অন্যরকম ভালো লাগা। সেদিন রাতেই আবার মা চলে গিয়েছিলেন আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। ভাইয়া আমাকে নিয়ে মাকে সালাম করাতে নিয়ে গেলেন, মায়ের কাছে গেলাম আর কি। আমার বাবা তখন বেঁচে নাই। মা খুব হ্যাপি হয়েছিলেন। হ্যাঁ, তো এই তো ভালো লাগাটা। তারপর তো ট্রেনিংয়ে চলে যাওয়া। ট্রেনিংটা খুব হার্ড হয় আমাদের। আচ্ছা, সারদা যেটা করে যে আমাদের একদম ফিটনেসটার প্রতি সবচেয়ে বেশি প্রথমে অ্যাটেনশন দেয়, আস্তে আস্তে করে তারপরে হচ্ছে গড়ে ওঠার পরে দেন 1 বছর শেষ করার পরে আমরা বের হয়ে আসি। ওখানে কি 1 বছর পর আবার পরীক্ষা দিতে হয় এরকম কোনো কিছু? না, 1 বছর পরে পরীক্ষা তো হয় একটা, যে আমাদের আরেকটা মাস্টার্স করতে হয়েছে ওখানে, মাস্টার অফ পুলিশ সায়েন্স আন্ডার রাজশাহী ইউনিভার্সিটি। উই আর লাকি এনাফ যে আমার ভাল লাগে যে আমার 3টা মাস্টার্স। তো এরকম যেটা হয়, ওটা করার পরে দেন ওখান থেকে আবার 6 মাসের জন্য আমাদের বাস্তব প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। আচ্ছা, দেন আমাদের পোস্টিং হয় আর কি। প্রথম পোস্টিং হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ডিএমপিতে। হ্যাঁ, আমি একদম স্টেপ বাই স্টেপ যেতে চাই, কজ আমি জানি যে এত ইন ডিটেইলি আমার ক্যারিয়ারে কখনো আমি শুনিনি, আমি রেডিও টেলিভিশনেও পাইনি যে একজন পুলিশের লাইফ স্টাইল কি হতে পারে। বা আপনার পক্ষ থেকে, আমরা তো জানি যে গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে, যতটুকু বলা সম্ভব মানুষকে ইন্সপায়ার করার জন্য। অ্যান্ড ইউ ফেস লট অফ আমার কাছে যেটা মনে হয়, আমি প্রিয় শ্রোতা এখানে আপনাদেরকে একটু হেল্প করার জন্য বলছি। ওনার আইডিতে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ঢাকা শহরে খুব রিসেন্টলি লাস্ট 6 মান্থে যত ধরনের, বিশেষ করে যাত্রাবাড়ি থানা এরিয়াতে যত ধরনের আলোচিত সমালোচিত ঘটনা ঘটেছে এবং যেগুলোর কেস ফাইল হয়েছে,
যত দ্রুত সমাধান হয়েছে সেখানে এই ভদ্রলোকের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল, এবং এই জন্যই বলি যে ওনার ফ্যান ফলোয়ার সংখ্যা এত বেশি কেন। যাই হোক, আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই যে আপনি কুমিল্লার কথা বলছিলেন এবং তারপরে আপনি কুমিল্লা থেকে আমাদের এই বাস্তব প্রশিক্ষণটা শেষ করার পরে আমাদের যেটা হলো যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে জয়েন করলাম। ওখানে আমি এসসি মিডিয়া অ্যান্ড পিআর হিসেবে ছিলাম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস। আমার কোনো একজন ব্যাচমেট আমাদের ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস স্যার যিনি ছিলেন, ডিসি মিডিয়া স্যার আমার প্রথম বস মাসুদ স্যার, মানে আনুষ্ঠানিকভাবে প্রথম বস। কারণ যখন বাস্তব প্রশিক্ষণে যাই তখন আমার আরেকজন বস ছিলেন, ওখানকার এসপি স্যার ছিলেন টুটুল চক্রবর্তী স্যার তখন কুমিল্লার। তো মাসুদ স্যারকে কেউ একজন বলে দিয়ে যে ওর জার্নালিজমের একটা পোস্ট গ্রাজুয়েশন করা আছে, ওকে যদি মিডিয়া অ্যান্ড পিআরে আনা হয় ও ভালো করবে। আচ্ছা, তো এনিওয়ে আমি কাজ করে মজা পেয়েছি ওখানে, এবং আমার কাছে পোস্টিং প্লেসটা আসলে কখনোই মুখ্য ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আপনি ইন এভরি ফেজেস ইন এভরি প্লেসেস ইউ ক্যান ওয়ার্ক, আপনার শুধু কাজ করার ন্যাকটা থাকতে হবে। এবং ওখানে যেটা হয়েছে যে বাংলাদেশে যত রিনাউন্ড জার্নালিস্ট যারা আছেন তারা আমাদের এখানে আসতেন, এবং তাদের সাথে একটা র্যাপও হয়ে যায়, এবং তাদের সাথে চমৎকার একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রফেশনাল পেশাদারি একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছিল ওখান থেকে। এবং অনেক বলার, যেহেতু আমি ওই আগে থেকেই উপস্থাপনা করতাম, ধারা বর্ণনা করতাম, বাই দিস টাইম আমার ডিপার্টমেন্টও এটা জেনে গেল। জেনে যাওয়ার পরে যেটা হলো যে আমাদের যত রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হওয়া শুরু করলো সেগুলোতে হচ্ছে আমার ডাক পড়া শুরু হলো। এবং আমি আসলে গর্ববোধ করি এটা নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে আসলে যখন ডাক পাই অনেক সিনিয়র স্যারদের সাথে, আমাকেও যখন একজন ধারাভাষ্যকার হিসেবে ডেকে নিয়ে যায়, আমার তখন খুব ভালো লাগে যে লাইক কাজগুলো করতে পারছি। আর যেটা হয় যে যেহেতু ছোটবেলা থেকে আমার ক্যামেরা ভীতিটা নাই, ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম, বিটিভিতে পারফর্ম করেছি, বিভিন্ন চ্যানেলে পারফর্ম করেছি, সেই ক্ষেত্রে আমার একটা বিষয় ছোটবেলা থেকে আসলে মিস করে এসেছিলাম। আমি হচ্ছে শুধুমাত্র নাচ ছাড়া, ডান্স ছাড়া এমন কোনো ক্ষেত্র সাংস্কৃতিক অঙ্গনে ছিল না যেটাতে আমার পদচারণা ছিল না। আমি সব জায়গাতেই গিয়েছিলাম, এবং আমার মোটামুটি 250-র মতো অ্যাওয়ার্ডস আছে বিভিন্ন, মানে জাতীয়, বিভাগীয়। আমি 2 টাইমস গোল্ড মেডেলিস্ট আবৃত্তির ক্ষেত্রে, ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে আমার। আর হচ্ছে বিতর্কের ক্ষেত্রে আমি 2005-এ সারা বাংলাদেশে বেস্ট পাবলিক স্পিকার হয়েছিলাম। আর তারপর হচ্ছে 2009-এ ইংলিশ বিতর্কে আমার একটা অ্যাচিভমেন্ট ছিল, সেটা খুব রিমার্কেবল না, বাট আমার কাছে এটা আসলে খুব অন্যরকম একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলা, মানে এগুলা করতে করতেই তো ওই জায়গাটায় আসা। তো ডিলিংসের জায়গাটা আমার আমি খুব লুসিড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করি, এবং খুব সহজবোধ্য, যতটুকু বলা যেতে পারে ততটুকুই বলতাম। মনে হতো যে যতটুকু বলা যায় না এর পরের বাইরে হলে আমি তখনই বলে দিতাম আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট দ্যাট থিং। আপনি যদি আমার সিনিয়র অফিসিয়ালসের কাছে যান, দ্যাট উইল বি বেটার। কিছু জায়গাতে আমি তখন এই পলিসিটা, এবং এটা সব জায়গাতেই আপনার হবে, আপনার প্রত্যেকটা জায়গাতেই পিআরটা কিন্তু এভাবেই ইসে হয়। ওই জায়গাটাতে যেটা হলো যে একটা দারুণ র্যাপও হলো, ওখানে কাজ করলাম। কাজ করতে করতে বাই দিস টাইম আমাদের আবার বুনিয়াদী প্রশিক্ষণ হয়। আচ্ছা, এসি মিডিয়ান পিআর হিসেবে থেকে আমাদের তো মেইনলি বিভিন্ন থানার যে সমস্যাগুলো, ফেসবুকে ডিএমপির যে ফেসবুক পেজটা চলতো তখন, সেই পেজটা আবার চালাতাম আমি তখন। আচ্ছা, মানে সবার সাথে কথাবার্তা বলা, তখন যে মজার স্কুল, ওদের সাথে এখন আমার খুব ভালো অ্যাসোসিয়েশন, আমি ওদের সাথে কাজ করি এখন। আরিয়ানদের যে গ্রুপটা, ওদের একটা ঘটনা ঘটে গেল অ্যারেস্ট হওয়ার ব্যাপারে, ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব ইসে হচ্ছিল। এটা ওদের জায়গা থেকে ওদের একটু গ্যাপ ছিল, মানে ইন গুড ফেথ দে ট্রাই টু ডু সামথিং, কিন্তু যেহেতু একটা নিয়ম কানুন অনুযায়ী সবকিছু আগায়, ওই সেই নিয়ম কানুনের জায়গাটাতে একটু গ্যাপ থাকার কারণে, বাট আমরা পরবর্তীতে উই আন্ডারস্টুড ইট, দে ডিড দ্য ওয়ার্ক ইন গুড ফেইথ। এই জিনিসটা যখন আমাদের কাছে মনে হয়েছে, তখন আমি আমার সিনিয়র স্যারদের কাছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছিলাম, যে স্যার ওরা তো এরকম হয়েছে, ভুল একটা করে ফেলেছে স্যার, কিন্তু ব্যাপারটা এই যে তারা আসলে এরকম করতে চায়নি। এখন জেনুইনলি যেটা হয়েছে, তখন মোবারক নামে, আমার এখনো খেয়াল আছে, মোবারক নামে ছোট একটা বাচ্চা, ওরা মেনলি ওদের মজার স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওর চাচা এসে কমপ্লেন করেছিল যে মোবারককে কিডন্যাপ করা হয়েছে, এবং একটা গ্রুপ হচ্ছে নিয়ে যাচ্ছে। এখন আমার কাছে বাদী আছে,
ভিকটিম আছে, আবার আরেকটা পক্ষ আছে, এবং ওরা যে জায়গাটায় করছিল সেখানকার লোকাল যে পুলিশ স্টেশন তারাও ওদের সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। এবং এর পাশাপাশি যেখানে ওরা চালাতো এই কার্যক্রম সেখানকার লোকজনও কোনো পজিটিভ রিমার্কস দেয়নি। আচ্ছা। আশপাশের লোকজনের তো মানে মাঝে মাঝে থাকে না যে কয়েকজন দুই একজনের যে একটু দেখি না অন্যরকম বলে কি হয়, এটা Right. আমি জানি না স্বভাবজাতভাবে আমরা কেউ আবার একটু পরশ্রী কাতর। True. মানে এটা কিন্তু আপনি বিশ্বের আর কোথাও দেখবেন না, আমাদের এশিয়ানদের মাঝে কিন্তু এই বিষয়টা একটু খুব ন্যাচারালি এটা চলে আসে, কেউ হ্যাঁ। ভালো করলে আমরা সহ্য করতে পারি না। এক্স্যাক্টলি। তো পরে যেটা হলো যে ওদের সম্পর্কে ওখান থেকে আরো কিছু নেগেটিভ রিমার্কস দিল। এই নেগেটিভ রিমার্কস দেওয়ার কারণে পুলিশ একদম লজিক্যালি, লিগালি, রেশনালি মুভ করলো। আচ্ছা। যে যেহেতু মোবারকের চাচা এসে মামলা করতে যাচ্ছে, মামলা হলো, ভিকটিম আছে, ভিকটিম উদ্ধার হলো। পরবর্তীতে মানে নানা লোকজন নক করা শুরু করলো যে তারা করছে, এত ভালো কাজ করছে, Right. আপনাদের দেখা হচ্ছে। এখন যেটা হয় যে এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া উচিত যে পুলিশের কাছে তো আসলে কোনো দৈব শক্তি নাই, রাইট। বা পুলিশ তো আসলে ফেরেশতা না সে যে proof কারো নিয়ে মনের move ভিতরে করে। যে বুঝে ফেলবে যে তার Right. আসলে কোনটা কাজ করছে। Right. আমার চোখের দৃষ্টিতে যেটা দৃশ্যমান, আশপাশ থেকে যেটা আমি শুনবো, তার উপর ভিত্তি করে কিন্তু প্রাথমিকভাবে আমাকে আগাতে হবে। 100%। এবং যখন আমি বিভিন্ন জায়গা থেকে যখন এভিডেন্স পাওয়া শুরু করলাম যে ওরা আসলে খুব পজিটিভ কাজ করতে যাচ্ছে, একটা ভালো কাজ করতে যাচ্ছে, তখন আমি আমার তখনকার ডিসি স্যার ছিলেন মুনতাসির স্যার, স্যারের রুমে যে আমি বারবার দাঁড়িয়ে থাকতাম, আর স্যারকে দিয়ে অন্যান্য সিনিয়র স্যারদেরকে কল করাতাম যে স্যার এটা একটু দেখেন, এটা একটু দেখেন। তারপর তো আলহামদুলিল্লাহ ওরা একটা সময় পরে বের হয়ে আসলো। সেই সময় বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পত্রিকার অনেক সিনিয়র বড় ভাইরা আমার কাছে এসেছিলেন, আমি নামগুলো এই মুহূর্তে বলছি না। ওনারা বিভিন্ন সময় ওনাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আমাকে নিয়ে। তো আরিয়ানরা জানতো না যে ওদের জন্য কোনো একজন অফিসার একটু কাজ করেছিলেন। আচ্ছা। এখন সে ব্যক্তিটাকে এটা ওরা জানতো না। আচ্ছা। এটা ওদের কাছে ক্লিয়ার হয়েছিল প্রায় 5-6 মাস না পরে। 3-4 মাস পরে। আচ্ছা। একজন বড় ভাই বলেছিলেন আর কি যে এই কাজটা হয়েছিল আর কি। তারপর থেকে ওরা আমাকে মানে এতটাই আপন করে নিল, মানে অনেক সম্মান করে, পুরা, অনেক সম্মান করে। হ্যাঁ, পাগল হয়ে গেল আমার জন্য। এবং আমি ওই বাচ্চাগুলোর মাঝে আমি গেলে মানে আমি নিজেকে হারিয়ে ফেলি আসলে। ওনার আইডিতে গেলে আসলে উনি যে কথাগুলো বলছে তাহলে আপনারা ইন ডিটেল বুঝতে পারবেন যে আসলে কি নিয়ে কথা বলছে। মজার স্কুল বাংলাদেশে এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্র্যান্ড আমি বলবো, যে তারা পথ শিশুদেরকে নিয়ে কাজ করে এবং সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করছে এবং এত ইন ডিটেলে কাজ করছে, এদের জন্য আসলে আপনি দেখলে দোয়া ছাড়া আর কিছুই আসবে না। সো যেটা বলার আছে সেটা হলো যে আপনারা যদি ওনাকে মানে ফলো করতে চান বা ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, ওনার সঙ্গে কানেক্ট থাকতে চান, তাহলে আপনারা চলে আসবেন আমার পেজটিতে, এবং আমি আমার পেজটিতে ইফতেখারুল ভাইয়ের আইডিটি শেয়ার করে দিয়েছি। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। সো এটাই কি ফার্স্ট কাজ, নাকি এর আগেও টুকটাক এরকম কাজ হয়েছে? আমি আসলে সোশ্যাল ওয়ার্ক বলতে যেটা বোঝায় সেটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই করতাম। আমি ক্লাস 8 থেকেই করতাম। আমার এলাকায় আমার ছোট্ট পরিসরে করা যেটা ছিল। যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে গেলাম। সাহিত্য বিকাশ আন্দোলন একটা সংগঠন ছিল, খুব প্রগতিশীল টাইপের সংগঠন। এরা মানুষের জন্য অনেক কাজ করতো, ওনাদের সাথে সাথে কাজ করতাম। ফ্লাড এফেক্টেড পিপলদের জন্য স্টুডেন্ট থাকাকালীন সময় আমি টিএসসির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলেছি, এবং সেই টাকা আবার তাদেরকে যে আমরা যেটা করতাম আগে নিজেদের পকেট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট দিতাম, দেওয়ার পরে দেন আবার হচ্ছে বিভিন্ন ইসে কালেক্ট করে সেটা আবার যেহেতু আবৃত্তি সংগঠনে ছিলাম, আবৃত্তি সমন্বয় পরিষদে আমরা জমা দিতাম, ওখান থেকে আবার এটা বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউটেড হতো। তো মজার স্কুল মানে একটা এরকম ইনস্টিটিউশন, মানে পথ শিশুদের স্কুল যদি চিন্তা করি সেই সেন্স থেকে মজার স্কুলটাই হচ্ছে আমার প্রথম ইসে। বাট এছাড়া আমার ডিস্ট্রিক্টে বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের সাথে আমি আলাদাভাবে কাজ করি। আর আমার কিছু মানুষের সাথে আমি ঠিক জানি না, আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করি আমার চোখ চারিপাশে খুব ঘোরে, আমি দেখি, সব কিছুই দেখি। এবং কখনো এমন হয় ধরেন একজন রিক্সায় আমি চড়লাম, রিক্সায় চড়ার পরে আমি দেখলাম যে আমি খুব বেছে নিয়ে, সবাই যেমন একটা ইয়াং রিক্সা পুলারকে খোঁজে, আমি সেটা খুঁজতাম না। আমি দেখতাম যে সবচেয়ে বয়সী কে আছেন এখানে, আমি তাকে খুঁজতাম। এবং তাকে খুঁজে আমি জানি না, আমি হুমায়ুন আহমেদের বই প্রচুর পড়তাম তখন। আমার মাথায় মাঝে মাঝে ওনার বইয়ের মধ্যে কিছু এক ধরনের ইসে থাকতো না, একটু পাগলামি টাইপের কিছু বিষয় থাকতো, ওগুলা ঠিক ওইভাবেই আসছে কিনা জানি না। আমার হঠাৎ করে মনে হতো যে আমি ওনাকে আমার নাম্বার দিয়ে দিব, আমি নাম্বার দিলে পরে ওনার সাথে আমার একটা সারা জীবনের সম্পর্ক হয়ে যায়। এরকম বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জনের সাথে আমার গত 8-10 বছর ধরে যোগাযোগ রয়েছে। আচ্ছা। অ্যান্ড আমরা ওনাদের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে, ওনাদের যখনই কোনো ব্যক্তিগত প্রয়োজন, আমি তো আসলে অত বিশেষ ক্ষমতা নিয়ে আসিনি, যতটুকু আমার জায়গা থেকে মনে হয় যে করা পসিবল সেটা আমি করি। তো
এইরকম রিক্সা পোলার থেকে ধরে ভিক্ষুক থেকে ধরে এরকম ইন্ডিভিজুয়ালস অনেক ক্যারেক্টার্স আছে যাদের সাথে আমার অ্যাসোসিয়েশন রয়েছে। আর অর্গানাইজেশন বলতে মজার স্কুল, ওদের ভালোবাসাটা এবং ওই বাচ্চাদের কাছে যখন যাই না, ওরা হচ্ছে ওদের প্রত্যেকের সাথে আমার আলাদা করে হ্যান্ডশেক করতে হবে, নাহলে আবার ওরা খুব কষ্ট পায়। তো এত প্রত্যেকটা বাচ্চাকে আমার টাচ করতে হয় এবং ওরা আমাকে খুব ভালো করে চেনে। আমি ওদের কমলাপুরের যে শাখা, ওখানে মুগদার শাখা, যেখানে যেখানে যাওয়া দরকার আমি সব জায়গাতেই মোটামুটি গিয়েছি। তো এর পাশাপাশি যেটা হয় যে নিজে যখন ক্রাইম জোনে চলে আসলাম আমি, ওখান থেকে এসএ মিডিয়ান পিআর থেকে পরে আমি আরেকটা জায়গাতে ছিলাম 8 মাসের জন্য। ওখান থেকে দেন আমি ফাইনালি ওই বুনিয়াদি প্রশিক্ষণটা সাভারে করতে হয় আমাদের 6 মাসের। ওটা করার পরে দেন আমি ডেমরাতে জয়েন করি, ডেমরা জোনে, যাত্রাবাড়ি। এখন আপনি এখানেই আছেন। ওটা কত সালে জয়েন করলেন? আমি জয়েন করলাম হচ্ছে 2016 ডিসেম্বরের 21 তারিখে। আমার 1 বছর 5-6 মাসের মতো চলছে। আমার মানে আমি তো মনে করি যে ডেমরার যে এক্সপিরিয়েন্স, সেটা বলতে গেলে রাত দিন মোটামুটি পার হয়ে যাবে। ডেমরার এক্সপিরিয়েন্স বলতে গেলে আসলে রাত দিন না, শুধুমাত্র 3-4 দিন লেগে যাবে। ভয়ানক রকমের এক্সপিরিয়েন্স। ডেমরার এক্সপিরিয়েন্স আমার কাছে মানে খুবই মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। এবং আমি খুব লাকি এই জন্যে যে আমার যিনি সম্মানিত ডিসি স্যার ওখানে আছেন, মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যার, মানে উনি এত বেশি ওন করেন আমাদেরকে। এবং কোনো কাজে একটা থাকে না যে লাইক ইউ আর ডুইং সাম ওয়ার্কস, আপনি কাজ করছেন কিন্তু আপনার ব্যাকবোনকে সাপোর্ট দেওয়ার জন্য তো লাগে পেছন থেকে। তা আমাদের যে সিনিয়র অফিসিয়ালসরা আছেন তারা ঠিক সেই সাপোর্টটাই দিচ্ছেন। এবং স্যার তো মানে যে কোনো ধরনের পজিটিভ কাজে সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন, এটা করো। এবং আমাদের অন্যান্য সিনিয়র স্যাররা যারা পার্সোনালি চেনেন তারাও বলেন এরকম করে যে ওখানে খুব দুঃখজনক বিষয় আছে এখানে, যে এখানে কাজ করতে যে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হওয়ার পরে সেই মাদক ব্যবসায়ীর স্ত্রী আবার আমাকে সহ আরও কয়েকজন আমার অফিসেরই সেই স্টাফকে জড়িয়ে মানে কোর্টে যে মামলা করে দিয়েছে। এবং আমি নিজে একটা মামলার আসামিও হয়েছিলাম। মানে সেটার আবার পরবর্তীতে নিয়মকানুন অনুযায়ী যেভাবে যায় আর কি। তো এই ধরনের সিচুয়েশনে ফেস করতে হয়, কারণ আপনি যখন একটা এলাকায় থাকবেন সবাই আপনার সাথে ভালোটাকে করতে এপ্রিসিয়েট করবে না। কারণ কেউ দীর্ঘ সময় ধরে একটা জায়গা তৈরি করে রাখে ওখানে, এবং ওই জায়গাটাতে যখন আঘাত পড়ে তখন তারা নানাভাবে চেষ্টা করে যে ওই লোকটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে ডিমোটিভেটেড করার জন্য, কিভাবে তাকে ডিমোটিভেট করা যায়। আমরা ওখানে যাওয়ার পরে প্রথম থেকে আমাদের টার্গেটটাই ছিল যে আমরা এই ধরনের কাজগুলো করব, মাদকের বিরুদ্ধে কাজ করব। কোনো ধরনের একদম নিরপরাধ মানুষ যার আসলে কেউ নাই, সে যদি হেল্পের জন্য আসতো, আমি খুব বেশি প্রাইভেট শেয়ারিংগুলো দিতাম। অনেক বেশি পরিমাণে প্রাইভেট পিটিশন পড়ে আমাদের জিডি, এবং মামলার বাইরে প্রচুর ব্যক্তিগত অভিযোগ জমা হয়। এগুলা যখন আসে সেই বিষয়গুলো অনেক অত হিয়ারিং দেওয়ার সময় আসলে থাকতো না আমাদের, কিন্তু আমি প্রচুর সময় দিতাম এগুলাতে। এবং সত্যি কথা বলতে 1.5 বছর আমি আমার পরিবারকে যথেষ্ট বঞ্চিত করেছি। আপনার পরিবারের গল্পে না আমি একটু পরে আসবো, কিন্তু এই 1.5 বছরের এক্সপিরিয়েন্সগুলো স্টেপ বাই স্টেপ এক্সপিরিয়েন্স বলতে ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে যাত্রাবাড়ি এলাকাতে ঠিক প্রান্তিক পর্যায়ে লোকজন অত বেশি নাই, কিন্তু আছে ওখানে ফ্লোটিং পিপল বেশি। কিন্তু ডেমরা এলাকাতে খুব গরিব টাইপের, যেটা বলতে বোঝায় রুরাল টাইপের লোকজন, যেটা বোঝায়। আমি ওখানে যে কাজটা শুরু করলাম, আমাদের এটা সবাই করে ডিএমপিতে, মানে উঠান বৈঠক বলে এটাকে, বিট মিটিং বলে, এগুলা করে করে বিভিন্ন জায়গাতে আমার নাম্বার ছড়িয়ে দেওয়া শুরু করলাম। যে সেটা যে কোনো ধরনের ঝামেলাই হোক, যদি আপনি মনে করেন যে আপনি সামহাও ডিপ্রাইভড হচ্ছেন, আপনাকে কেউ নির্যাতন করছে, অন্যায়ভাবে আপনার সাথে কেউ আচরণ করছে, আপনি সরাসরি আমার সাথে ডিল করবেন। এবং আমার অফিসের অ্যাড্রেসটা দিয়ে আসতাম। এতে যেটা হলো কি যে অনেক বেশি পরিমাণে ফিডব্যাক পাওয়া শুরু করলাম আমি। এবং আমি মসজিদ মন্দির কোনো জায়গায় বাদ দেইনি, সব জায়গাতে মিটিং করেছি। এবং সবার কাছে ওখানে যাত্রাবাড়ি এলাকার রিক্সাওয়ালা, ডেমরা এলাকার রিক্সাওয়ালার কাছেও কিন্তু আমার নাম্বার আছে। এবং প্রায় সময় আমাকে অনেক, কিন্তু যেটা হয়েছে যে মানুষের খুব কাছাকাছি যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। এই কারণে যেটা হয়েছে কি, এবং আমি সবসময় একটু দেখতাম যে আমার কাছে আপনার ওখানে সিটি কর্পোরেশনের ওয়ার্কার্স যারা হচ্ছে সুইপার হিসেবে কাজ করেন, আমার কাছে লেডি সুইপার্স থেকে ধরে যারা আছে সবাই আসে। এবং আমি খুব মানে ওনাদেরকে যখন আমি বসতে বলতাম না, ওনারা খুব মানে হয়ে যেত, একটু ইতস্তত বোধ করতেন যে আমার সামনে চেয়ারে বসে। আমি বললাম আপনি তো বসবেন, এই চেয়ার সবার জন্য, আপনাদের জন্য। এবং এনারাও ওনাদের বিশেষ বিশেষ প্রয়োজনে আমার কাছে আসতেন, আমার খুব ভালো লাগে। এবং তখন আমার কাছে মনে হয় যে আপনারা কিভাবে পেলেন, যে সনাতন ধর্মের আপনারা যারা আছেন, আপনারাই আমার সম্পর্কে এত বেশি কিভাবে জানলেন। তো উনি বলতেন যে আমি শুনেছি কারো কাছ থেকে, আপনার কাছে এসেছি এই হেল্পটার জন্য। তা আমার খুব ভালো লাগাটা এই জন্য, মানে আমার কাছে
ঠিক অসাম্প্রদায়িক বাংলাদেশের যে একটা চিত্র, আমার কাছে মনে হতো যে এই জিনিসটা এরকমভাবে হচ্ছে। এখানে আসছেন মানে আমরা কোনো রিলিজিয়ন, কোনো গোত্র, অন্য কোনো জায়গা থেকে ক্লাসিফিকেশনের সুযোগটা এখানে ছিল না। প্রত্যেকটা জায়গাতে ফোকাস করা যে আপনি নিরীহ নিষ্পেষিত হয়েছেন, হ্যাঁ, সবারটা আমার চোখের সামনে আসেনি। অফিসিয়ালি আমি নোটিফাইড যে পর্যন্ত না হতে পেরেছি সে পর্যন্ত তো আসলে আমার পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগটা ছিল না। কিন্তু যখনই আমি জানতে পেরেছি আমরা ইনস্ট্যান্ট ওখানে পদক্ষেপ নিয়েছি। আমার ওখানে অনেক ঘটনা ঘটেছে, এটা আসলে অনেক এলাকাতেই ঘটে। কিন্তু আমি আমাদের যেমন 38 দিন বয়সে একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ টু মি। মানে আমার টার্গেটটা ছিল 38 দিন বয়সে একটা ছেলে যদি 12টার সময় যদি বাচ্চাটা কিডন্যাপ হয় এবং রাতের 8টা-9টা পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না, তাকে যদি খাবার না দেওয়া হয় সে তো শেষ। আমার মানে তাকে পাবো কি সেটার চেয়ে আমার কাছে তখন বেশি হেডেক হয়ে গেল যে তাকে আমি জীবিত উদ্ধার করতে পারবো কিনা। এবং ঠিক 10:30টার সময় আমি যখন একদম ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি আর পারছিলাম না, আমি নিজে মুভ করেছিলাম এটা নিয়ে একদম সকাল থেকে রাত পর্যন্ত। আমার ডিসি স্যার সিনিয়র অফিসার, এই জন্যই সিনিয়র অফিসার, আমার ডিসি স্যার আমাকে বললেন যে ইফতেখার, তুমি যে চেষ্টাটা করছো এটা একটু চালিয়ে যাও, তুমি পেয়ে যাবা। তোমার এই যে যাত্রাটা তুমি যে করছো, ওরা অলরেডি ভয় পেয়ে গেছে, ওরা কাছাকাছি আছে, যেতে পারে নাই, তুমি একটু চেষ্টা করে দেখো। একটা সিসিটিভি ফুটেজ পেয়েছিলাম, সেটাও প্রায় অলমোস্ট 40-50 হাত দূরের মতো করে। তাহলে তো বোঝাই যায় না, কিছুই বোঝা যায় না, খুবই অস্পষ্ট। একটা জিনিস দেখতে পেলাম যে একটা লোকের ফুল হাতা শার্ট আর হাতে একটা ছোট বাচ্চা। আমার গা শিউরে উঠেছে, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড গরম। এখন এই গরমের মধ্যে ফুল হাতা শার্ট কে পরবে, এটা আমার মাথায় প্রথমে নক করেছে। যারা চাকরি বাকরি করেন তাদের হয়তো ফর্মাল ড্রেসে যেতে হয় অফিসগুলোতে, কিন্তু সেই সময়টা অফিসে যাওয়ার সময় ছিল না। আচ্ছা, সেটা 12:30-1টার সময়। তাহলে এমন একজন লোক, যে লোক আসলে চাকরি বাকরি হয়তো করেন না, কিন্তু মানে কে হতে পারেন কাছাকাছি। তারপরে ও বাচ্চার মায়ের সাথে কথা বললাম, বাচ্চাটার নাম ছিল পিয়াস। ওকে, ওর মায়ের সাথে কথা বলার পর উনিই বললো যে আমার সন্দেহ আছে। উনি সন্দেহ অনুযায়ী এইভাবে নাম বললো। তা আমার টার্গেট ছিল ওনার সাসপেক্ট যে ব্যক্তি, সে আসলে ফুল হাতা এসে আছে কিনা। আমার প্রথম এটা ছিল যে আমি ওটাকে ক্রস চেক করতে চেয়েছিলাম। প্রথমবার যখন আসলো ওনার সাসপেক্টেড ব্যক্তি, ফুল হাতা একটা পোশাক পরা, কিন্তু সেটা শার্ট ছিল না, আমাকে একটু কনফিউজ করে দিল। তারপরে আমার কাছে মনে হয় কোনোভাবেই স্বীকার করছে না, অনেকক্ষণ ধরে কথা বলছি। একটা সার্টেন টাইম পরে এসে দেন আমি ওকে ছেড়ে দেই। পরের বিষয় আসলে পুরো ডিটেইলে বলা যাবে না, কারণ এটা আমাদের অনেক পলিসির মধ্যে আর কি। তো জাস্ট তার কিছুক্ষণ পরেই একটা প্লেসে, যেখানে আমার একটা টিম অলরেডি ফিক্সড করা ছিল, ওখানে বাচ্চাটাকে রেখে চলে যায়। বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছে, বাচ্চাটার শব্দ করে আমার পুলিশ আর ওখানে একজন মহিলা, ওরা টের পেয়ে যায়, দৌড় দেয়। তারপর আমিও দৌড় দিই। বাই দিস টাইম ইলেকট্রিসিটি চলে যায়। রাতের বেলা 11টার সময় দৌড়াচ্ছিলাম, সারা সকাল থেকে তো ড্রেস পোশাক খোলারও সময় পাইনি। ওখানে দৌড়ে যে বাচ্চাটাকে যেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ, মানে তার সব কিছু ঠিকঠাক আছে, পালস টালস সব ঠিক আছে। ওটা দেখার পর তাড়াতাড়ি নিয়ে বললাম যে ওকে আগে দুধ খাওয়ান। আমরা দুধ টুধ কিনে টেনে, কারণ ওই মুহূর্তে মানে ছেলেটার মাও একদম ইসে না, হিতাহিত জ্ঞান শূন্য। বাই দিস টাইম ওখান থেকে এক মহিলা দৌড়ে যাচ্ছিল, ওই মহিলাকে অ্যারেস্ট করা হলো। ওই মহিলার কাছ থেকে আমরা একটা নাম পেলাম, এবং নাম পেয়ে দেখলাম সেই লোক হচ্ছে বাচ্চার নিজের আপন বাবা। কত কত সাসপেন্স, মানে এটাই বললাম যে এটা নিয়ে যদি আমরা চলি তাহলে এরকম জীবন গল্পের 3-4টা এপিসোড বানানো যাবে, যে এরকম স্টেপ বাই স্টেপ। সো না, আপনি যেই ঘরানাতে ছিলেন, সংস্কৃতি অঙ্গনের মানুষ, যখন এই ধরনের, এটাকে ক্রুয়েলিটি বলবো নাকি নির্মমতা বলবো, ফেস করা শুরু করলেন, নিজের ভিতরে কি লাগছিল? প্রথম যেটা হতো কি, যে অনেক আমাদের অপমৃত্যু হয়, আপনার অনেকে ফাঁসি দিয়ে মারা যায় যারা আত্মহত্যা করেন। আমি খুব ডিসকারেজ করি, এটাকে ডেপ্রিশিয়েট করি, এবং এটা করা উচিত প্রত্যেকেরই, কারণ আত্মহত্যা কখনোই কোনো সমাধান নয়। এই মেসেজটা আসলে দিয়ে দিচ্ছি এখনই। কারণ আপনি কারো কাছ থেকে কষ্ট পেয়ে আত্মহত্যা করলেন, যার কাছ থেকে কষ্ট পেয়ে আপনি আত্মহত্যা করলেন, সে কিন্তু দিব্যি খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। মাঝখান দিয়ে আপনি যেটা করলেন, আপনার পরিবারকে কাঁদিয়ে চলে গেলেন, এবং অনেক কিছু ক্ষতিগ্রস্ত করে গেলেন, অনেককে ক্ষতিগ্রস্ত করে গেলেন। এই জায়গাতে আপনার লাইফে অবসাদগ্রস্ততা থাকবে, আপনার লাইফে অপ্রাপ্তির বেদনা থাকবে, কিন্তু সেটাই শেষ কথা নয়।
ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ থাকে, নিজেকে থট দিতে হয়, নিজেকে কাউন্সেল করবেন। যদি সেটা না করতে পারেন, মনে হয় যে কাছের কোনো বন্ধু বা কেউ যদি আছে যার সাথে কথা বলে আপনি হালকা হতে পারবেন, তার সাথে কথা বলবেন, ফ্যামিলির কারোর সাথে কথা বলবেন। যদি সেটাও না পারেন, দেখেন মানে আশপাশে খোঁজেন, নিজেকে সময় দেন। অনেক আমাদের আশপাশে অনেক রিসোর্সেস আছে, চাইলেই নিজেকে কোনো একটা কিছুর সাথে মানিয়ে নেওয়া যায়। অনেক এই কষ্ট থেকে আমাদেরকে বেঁচে উঠতে হবে। তো এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তে যেন কেউ না যায়। যেটা দেখতাম যে এগুলা যখন প্রথম দেখতাম খারাপ লাগতো, মানে কেমন যেন লাইক আই ক্যান টেক ইট। এখন আমার যাত্রাবাড়ি এলাকাতে প্রায় আত্মহত্যার ঘটনা যদি আমি বলি, মাসে প্রায় কম করে 8-10টা থাকে। তো এগুলা দেখতে একটা সময় পরে এমনও কাটা লাশ, আপনার হাত পা কাটা, সুটকেসের মধ্যে ভরে রেখে চলে গেছে, এগুলো দেখতে হয়েছে। এগুলা দেখছি, দেখার পরে আবার ওই আসামিকে ধরার জন্য দিনের পর দিন কাজ করেছি আমরা। ছোট বাচ্চা মেয়েকে হয়তো বাচ্চা মেয়ের সাথে নোংরামি করে তারপর হয়তো তাকে মেরে ফেলা। এরকম একটা কেস ডিল করলেন তো আপনারা কিছুদিন আগে? জারিয়া ও নাম, জারিয়া। এটার আসামি ধরেছিলাম আমি 22 ঘন্টায়, আর ওকে 22 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিলাম। মানে কি নন স্টপ 22 ঘন্টা আপনি এর পেছনে লেগেছিলেন? নন স্টপ, অনওয়ার্ডস, কোনো ব্রেক দেওয়ার সুযোগ থাকে না। আপনি ব্রেক দিলে হবে কি, কারণ এই সকল ঘটনাগুলো এমন, মার্ডার বলেন, আপনি দস্যুতা বলেন, ডাকাতি বলেন, তারপরে হচ্ছে আপনার রেপ বলেন, এই ধরনের অফেন্সগুলোতে আপনি যদি ইনস্ট্যান্ট কাজ করেন, তাহলে যেটা হবে যে খুব তাড়াতাড়ি এটার ফলাফলটা পাওয়া যায়। হ্যাঁ, আর একটু ডিলে হয়ে গেলে, কিছু কারণে কখনো টেকনিক্যাল কারণে ডিলে করতে হয়, সেটা তদন্তকারী কর্মকর্তা ভালো বুঝবে, আর পাশাপাশি তাকে সুপারভাইজ যারা করবেন তারা ভালো বুঝবেন। কিন্তু পারতপক্ষে এই সকল বিষয়গুলোতে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হয়। এটা করলে তাড়াতাড়ি করলে হয় কি যে ফিডব্যাকটা তাড়াতাড়ি আসে। তো খুব দ্রুততার সাথে ওকে আমরা ধরলাম। তারপর আমাদের আরেকটা ক্লুলেস মার্ডার ছিল, এক লোককে মেরে তার গলার ভিতরে গামছা, তারপর হচ্ছে আপনার গেঞ্জি টেঞ্জি ভরে দিয়ে চলে গিয়েছিল। এটার ক্ষেত্রে আমার সিনিয়র স্যারদের কন্ট্রিবিউশন ছিল ভালো, এবং আমরা আসামি ধরার জন্য খুব লেগেছিলাম। এবং এই জন্য একটা বিষয় সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের থানা এলাকাতে আমরা বলি, আশেপাশে যাদের দোকান টোকান অনেক কিছু আছে তাদেরকে বলি যে সিসিটিভিটা আপনারা রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ এটা হলে হয় কি যে একটা প্রমাণ থেকে যায়। কারণ পুলিশ কিন্তু কোনো দৈব শক্তি নিয়ে কাজ করে না, তারা আশপাশ থেকে প্রমাণ, এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স, এগুলোর উপর ভিত্তি করেই কাজ করে। তো এই জিনিসগুলো অনেক হেল্পিং এলিমেন্ট হিসেবে তখন আসে, অ্যান্ড দ্যাট হেল্পস। ওয়াও, আমার কাছে অবাক লাগছে যে মানে কোথাকার এক শিশু ছোটবেলায় সে ক্লাস ক্যাপ্টেন হতো, সে চলে গেল এখন মার্ডার তাকে ধরার জন্য, এবং 22 ঘন্টায় সে সেটা করে ফেলছে। আমি এই জায়গাগুলোতেই একটু থাকতে একটু পরিবারের দিকে যেতে চাই, কারণ আমি জানি যে আপনার একটা ছোট্ট মেয়ে আছে এবং যাকে আপনি জান প্রাণ উজাড় করে ভালোবাসেন। উনি আমার ফেসবুক আইডিতে আছে, যে কারণে ওনার অনেক খবরাখবরি আমি জানি। অ্যান্ড শি ইজ সো কিউট, মাশাআল্লাহ। আমার নিজেরও একটা মেয়ে আছে। সো বুঝি আসলে মেয়ে তার বাবার কাছে আসলে কি। কিন্তু তারও আগে তো সংসার জীবনের গল্প আসবে। মানে ভাবির ব্যাপারটা আসলে কি ছিল? এটা কি প্রেম করে নাকি? না, আমার আসলে হয়েছে কি অ্যারেঞ্জ ম্যারেজ, একদম বিং ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্কলি আই এম সেইং। আমি মা আমাকে বলেছিলেন যে আমি খুব মা ভক্ত একজন ছেলে, মানে মাকে অন্ধের মতো ভালোবাসতাম। আমার বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কান্নাকাটিও করেছি। কিন্তু বাবা মারা যাওয়ার পরে থাকে না যে একটা সার্টেনের পরে সৃষ্টিকর্তাই আপনাকে একটা ক্ষমতা দিয়ে দেন, আপনি এটাকে সহনীয় হয়ে যায় আপনার জন্য। মা মারা যাওয়ার প্রায় অলমোস্ট 40 দিন আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই, এবং আমি ঘুমে কাঁদতাম। তখন আমার মিসেস আমাকে ঘুম থেকে উঠাতো। আমি যদি একজন মানুষের কন্ট্রিবিউশন চিন্তা করতে, যে একজন, অনেকের আছে জীবনে, সেটা আমার মা। জি। তো মা যেটা করলেন, মা আমাকে একটা কথা বললেন। আমাকে কিন্তু ক্লাস 3-তে মা একবার বলেছিলেন, তুমি কিন্তু কখনো সিগারেট খেও না। আচ্ছা। আমি কিন্তু মাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম যে আমি কখনো সিগারেট খাবো না। আমি কিন্তু অন টেস্টের জন্য একবার একটা টান দিয়ে দেখিনি, কখনো না। ভেরি গুড। এটা দিয়ে বলছি না যে লাইক আই ডোন্ট ডু দ্যাট, ইট ডাজন্ট মিন অ্যাকচুয়ালি যে খুব মানে সুপার ন্যাচারাল টাইপের কিছু হয়ে গেছে, নট দ্যাট। ইউ কিপ টু ইওর প্রমিস। তারপর যেটা হচ্ছে, মা বললো যে আমি তুমি যে মেয়েটাকে বিয়ে করবা সেই মেয়েটাকে আমি পছন্দ করতে চাই। তা আমি তখন বললাম যে হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আপনি পছন্দ করার পরে সেটা আবার আমারও পছন্দ হতে হবে। শর্ত প্রযোজ্য। হ্যাঁ, শর্ত প্রযোজ্য। তখন মা বলল আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমার মিসেসের জায়গা থেকে এসে হলো, মানে ওদের ফ্যামিলি থেকে মেনলি আমার ভাইয়া প্রপোজাল পাঠিয়েছিল। তা আমাদের দুজনের বাড়ি নারায়ণগঞ্জ, ওখান থেকে দেখতে আসা। আর দেখতে আসার ঠিক আমরা দুজনকে কখনোই দেখি নাই আগে। নারায়ণগঞ্জে বাড়ি হওয়ার পরে আমরা কেউ কাউকে চিনতাম না।
সেদিনই দেখা, এবং দেখার পরে আমাদের মনে হয়েছে যে যেটা পরবর্তীতে কথা বলে আমরা বুঝতে পেরেছি, আমি 10 মিনিটের মধ্যে আমি ডিসাইড করে ফেলেছিলাম যে আমি এখানে বিয়ে করব। বাহ, ঠিক একইভাবে অ্যাট দ্য সেম টাইম আমার মিসেসও সেই ডিসিশনটা ওখানে নিয়ে ফেলেছে। সেও 10 মিনিটের মধ্যে নিয়েছে। 10 মিনিটটাই হয়তো একটু বেশি লেগেছে কিনা, আমার I মনে don't know. হয় যে মেয়ের একটু বেশি সময় নেয়। ওকে, তো তখন ওখান থেকে বিয়েটা এসে হলো আর ঠিক হলো। তারপর আমরা বাই দিস টাইম নিজেরা একটু ওভার ফোনে কথা বলেছি, কথা বলে একটু জেনে নেয়া নিজেদেরকে, জেনে নেওয়ার জায়গা থেকে তখন আমার মনে হলো যে উই কুড বি দ্য রাইট পারসনস অ্যান্ড রাইট পিপল ফর ইচ আদার। ওকে, সেই জায়গা থেকে ফ্যামিলির ডিসিশনও ছিল, আমাদের ডিসিশন ছিল, তারপর বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। বাহ, এই যুগে এরকম ছেলে কিন্তু পাওয়া খুবই মুশকিল, একদম বাংলা সিনেমাতে যেটা দেখা যায়। আছে আছে অনেক আছে, খুবই সবাইকে মুশকিল। আমরা দেখতে পাই না, And you সবাই guys are আসে না। happy, আপনাদের ছবিগুলো দেখি তো, মানে আমি আসলে ফেসবুকের এই চিত্রটাকে চূড়ান্ত চিত্র মনে করি না। আমার ডাউট আছে। আমি আমার পার্সোনাল লাইফে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি। ওকে, আর আমার হচ্ছে যে আমাদের পুলিশের বউদেরকে অনেক আন্ডারস্ট্যান্ডিং হতে হয়। রাইট, আমি সে এবং প্রসঙ্গে আমার আসতাম। মিসেস খুব আন্ডারস্ট্যান্ডিং, এবং এই সাপোর্টটা না থাকলে হয় কি কাজ করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। কারণ আমি 21 তারিখে জয়েন করি আমার অফিসে, 20 তারিখে আমার মেয়েটা হয়, আমি কিন্তু সময়ও দিতে পারিনি সেভাবে। এবং আমার এই যে মেয়েটার গ্রো আপ, সে যে বড় হয়ে আসছে, এই সময়টা তো আমি আসলে আর পাবো না। True. আমি মেয়েটাকে কিন্তু ঠিক অত সময় দিতে পারি না। রাতে আমার মেয়েটা খুব অপেক্ষায় থাকে, কলিং বেলটা যখন বেজে ওঠে, সে এখন একটু দৌড়াতে শিখেছে, মানে হাঁটে আর কি, হাঁটা দ্রুত লয়ে হাঁটে। সে বাবা বাবা বলতে বলতে দরজার দিকে এগিয়ে যায়, এবং আমাকে দেখলে যখন আমি বাইরে থেকে এসে ডাস্ট সহ বাচ্চাকে ধরতে চাই না, একটু পরিষ্কার হতে চাই, কিন্তু আমাকে পরিষ্কার সময় দেয় না। হওয়ার সময় দেয় না। এবং সে যে আমাকে ধরে, ঠিক ওই বিড়ালের বাচ্চা তার মাকে যেভাবে খামচি দিয়ে ধরে রাখে না, ঠিক এইভাবে ধরে রাখে যে আমাকে আর কোথাও যেতে দেবে না। The peaceful feelings in I can our- feel, and sometimes যেটা হয় যে আমার চোখে আসলে পানি চলে আসে। মানে আমি অনেক সময় তাকে যখন লাইক কেমন যেন এটা বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না। আমার মা যখন মারা গেলেন, এবং আমার মিসেস যখন সে কনসিভ করেছে, এবং কয়েক মাস যখন হয়ে যায়, আমার মা তখন আমার মিসেসকে একটু আদর করতো, দোয়া দিয়ে ফু দিয়ে দিতেন। কিন্তু তখন আমি মাকে বলেছিলাম, মা আপনি তো বাচ্চা বেশিক্ষণ কোলে রাখতে পারেন না। মা তখন বললো কি যে তোমার বাচ্চাটাকে আমি কোলে রাখবো, ডোন্ট ওয়ারি। মারও সুইটিং হতো, তো মা খুব বেশিক্ষণ রাখতেন না। তো বাচ্চাটাকে তো আর মা দেখে যেতে পারেনি। আমার মা 2016 জুলাইয়ের 22 তারিখে মারা যান। শুক্রবার ছিল সেদিন, এবং খুব বৃষ্টি হচ্ছিল। এনিওয়ে ডিফারেন্ট, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। Right. পরে যখন আমার মেয়েটা আসলো না, আমার মেয়েটা আমার সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছে ডাক্তাররা, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবং আমি এক হুজুরের সাথে কথা বললাম, হুজুর বলল যে ছেলে বাচ্চাদের জন্য আজান দিতে হয়, মেয়ে বাচ্চাদের জন্য দিতে হয় না। আমি বললাম আমি এগুলা মানি না, আমি আমার মেয়ে বাচ্চার কানেও আজান দিব। আজান দিলে কি কোনো সমস্যা আছে? বললো কি নাই। আমি বললাম তাহলে আমি আজান দিব। এর ক্ষেত্রে আসলে খুব বেশি ক্লাসিফিকেশন করি না যে এটা অফিসার ইনচার্জের কাজ, এটা ইন্সপেক্টরের কাজ, এটা সাব ইন্সপেক্টরের কাজ, আমি এভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে কাজটা ঠিক আছে, এটা করে ফেলতে হবে। Okay. আর আমি কাজ জমিয়ে রাখতে পছন্দ করি না। আমার কথা হচ্ছে তোমার কাছে কাজ আসছে, তুমি এটাকে শেষ করো, ওটাকে শেষ করে তারপর তুমি আরাম করো। Okay. মানে এই পলিসিটা, এটা আমার একটা পলিসি, আমি সবসময় এটাকে মেনটেন করি। করে তারপর আরাম করে বসে থাকো, ওই যে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলাতে ঝুলাতে নিয়ে আসাটা, এটা আমার পছন্দ না। তো সেই ক্ষেত্রে ওখানে আমি 100% প্রফেশনাল থাকার চেষ্টা করি। আর আমি মনে হয় বাস্তব জীবনে মানে একটু ইমোশনাল মানুষ, আমার মধ্যে সেন্সিটিভিটি আমাকে খুব ছুঁয়ে এটা যায়। হওয়া উচিত। এবং এটা হওয়ার কারণে যেটা হয় যে আমি যখন কোনো বয়স্কা মহিলা দেখি, ওখানে আমি আমার মাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি। এবং অনেক সময় হয় না যে কিডন্যাপ হয়েছে আপনার এলাকায়, আমার যাত্রাবাড়িতে আমি যখন যাই তখন এটা খুব ছিল, অনেক বেশি ছিল। আমরা কয়েকটা চক্রকে ভেঙে দেওয়ার পরে এটা অনেক কমে আসছে, পার্সেন্টেজ খুব কম। তো যখন হতো দেখা যাচ্ছে আমি লাঞ্চ করতে পারছি না, 4:30 বাজে, মাত্র লাঞ্চ করব, বসছি, এখন করব, টেবিলে নিয়ে বসছি, সেই সকালে খাবার নিয়ে এসেছি বাসা থেকে, ওই খাবার তো ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, এখন ওটা খেতে যাব, ঠিক সেই মুহূর্তেই একজন এসে বলছেন যে স্যার আমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর টাকা পয়সা চাচ্ছে। কখনো কখনো হয় না যে আপনার হিউম্যান নেচারে যে আমি খাবো, খেতেও পারছি না, তখন আমি হয়তো বললাম যে ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আপনি একটু বসেন। এটা বলতে বলতেই পর মুহূর্তে আমার মনে হয় যে এখানে যদি আমার ভাই থাকতো, তাহলে আমি কি আমি কি করতাম? এখন এই 1 স্পুন রাইসকে আমার মুখে দিতে পারতাম কিনা? যদি নাই দিতে, তখন বলি আচ্ছা আপনি আসেন, তারপর ডিটেলস নিয়ে, কারণ আমার জায়গা থেকে অনেক ফাস্ট মুভ করা পসিবল, যেটা অন্য কারো জায়গা থেকে পসিবল না। তো সেই জায়গা থেকে তখন কিছু কিছু জায়গাতে মানে মনে হয়ে যায় যে এইভাবে। তো যখনই অন্য কোনো পরিবারকে দেখি,
এটা এমন না যে বাড়িয়ে বলার জন্য বা কিছু বলার জন্য বলছি, আমি সেটাকে পার্সোনালি ফিল করি, এবং ফিল করি বিধায় মানে সৃষ্টিকর্তা সাক্ষী আমার মনটা হয়তো তিনি পড়তে পারেন, তিনি জানবেন। আমি ঠিক সেইভাবেই দেখি, এবং দেখার সাথে সাথে যখন মেয়ে আসলে বোন, ভাই, ছেলে আসলে ভাইয়ের মতো, এরকম করে করে দেখে দেখে আবার অনেক উল্টাপাল্টা টাইপের লোকজনও আমাদের কাছে আসেন। তার সাথে আবার যেই কঠোরতা দেখানো দরকার হয় সেটা আমি সেই সময় আবার দেখাই, কোনো পরিমাণ ছাড় আমি ওখানে দিই না। তো এই ক্ষেত্রে মানে আমার কিন্তু যাত্রাবাড়িতে একটা এই কাজটা আসলে আপনি লিগ্যাল পার্সপেক্টিভ থেকে খুব বেশি গুরুত্ববহ কিনা আমি জানি না, কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে এটা অনেক ঊর্ধ্বে আমার কাছে মনে হয়। আমি এই পর্যন্ত 40 থেকে 45 জন নিখোঁজ ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হ্যান্ড ওভার করেছি এই যাত্রাবাড়িতে এই 1.5 বছর সময়ে। এখানে মানসিক ভারসাম্যহীন লোক ছিল, আর রোহিঙ্গা নারী ছিলেন যিনি একদমই প্রতিবন্ধী ছিলেন, তার সাথে কথা বলে অং সান সুকির ছবি দেখিয়ে, মায়ানমারের আর্মিদের ছবি দেখিয়ে মানে পরিচয় বের করা, কিভাবে এসছে, সাঁতার কেটে এসছে কিনা সেটা আবার সাঁতারের ভঙ্গি করে দেখিয়ে, এবং সে লিখতে পারে কিনা তার কাছে কাগজ কলম দিয়ে অনেক পলিসি করে এই জিনিসগুলোকে বের হতে হয়। এবং আমিও যে ছোটবেলায় যে বাচ্চাদের সর্দার ছিলাম, এটা আমার এখানে বাচ্চাদের সাথে খুব কাজে দেয়। একটা ট্রমাটাইজড বেবি যখন আমার কাছে আসে, আমার কাছে মনে হয় না যে ওর মা বাবার কাছেও ঠিক এতটা সেফ ফিল করে যতটা আমার কাছে করে। কারণ আমার রুমে আসলে আপনি দেখতে পাবেন আমার এখানে 2 বক্স চকলেট থাকে। এই চকলেটসগুলো অলওয়েজ আমি বাচ্চাদের জন্য রাখি। বাচ্চা যাই হোক, চকলেট সে ভালোবাসে। আমি একটা বাচ্চা ধরেন হারিয়ে গেছে, কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, ও আসার সাথে সাথে আমি চকলেটগুলো এইভাবে যখন ধরি, ও কাঁদতেছে, এই কাদার মাঝখান থেকে চকলেটগুলো নিচ্ছে, নিয়ে আবার পকেটে ঢোকাচ্ছে। তারপরে যেটা অনেক সময় হয় যে অনেক বাচ্চা আমার আদরে তুষ্ট হচ্ছে না, তখন আমার যে নারী পুলিশ সদস্য থাকে, যেহেতু নারী মায়ের একটা ছোঁয়া থাকে তাদের মধ্যে, আমি তাদেরকে ডেকে নিয়ে আসি, ওরা একটু আদর করে তারপরে মুখটুক পরিষ্কার টরিষ্কার করে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। এবং যেই টেকনিকে কথা বলি, এটা এই মেসেজটা এই জন্য দিতে চাচ্ছি, কখন আপনারা কোনো হারিয়ে যাওয়া বাচ্চা পেলে যে কাজটি করতে পারেন, যেটা আমি করি, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন তোমার বাড়ির সামনে কি আছে, কোনো স্কুল আছে, যে বাচ্চা কথা বলতে পারে তার ক্ষেত্রে বলছি এটা, স্কুল আছে, কোনো মাদ্রাসা আছে, কোনো মাঠ আছে, কোনো বাজার আছে, একটা না একটা কিছু সে জানতে পারে, একটা না একটা কিছু সে বলে, কোনো পুকুর আছে, নাম বলে ফেলে একটা। আচ্ছা, তোমাদের বাসা থেকে কি কোনো বাস টাস, ওখান থেকে কোনো বাস টাস আসা যাওয়া করে, সেই বাসের নাম কি জানো? আচ্ছা, তোমার এলাকার মেম্বারের নাম জানো? আচ্ছা, তোমার এলাকার নাম কি? এইরকম ফ্রিকোয়েন্টলি ডেলিভারেটলি কিছু কোয়েশ্চেন্স তাকে করতে হয়। করলে স্কুলের নাম, এলাকার নাম যদি বলে যায়, তখন আমরা যেটা করি, এলাকার নাম যদি বলতে পারে সেক্ষেত্রে ওই এলাকার চেয়ারম্যানকে নক করি। আচ্ছা, আর তখন ওরা তো ওদের বাবা মায়ের নামটা বলতে পারে, ওই চেয়ারম্যানকে নক করলে তারপরে হচ্ছে দেখেন যে এইরকম একটা বাচ্চা এই হয়েছে। এবং বিশ্বাস করেন এই চেয়ারম্যান মেম্বাররা যে কত আগ্রহী হয়ে সাহায্য করে। তখন আমি এমন একজন চেয়ারম্যান মেম্বার পাইনি যে আমি একটা কল দিয়েছি জানার জন্যে, তার বাড়ি হয়তো এক জায়গায়, সেখানে যেতে তার হয়তো 1.5 ঘন্টা লাগবে, চেয়ারম্যান কাউকে পাঠাই দিয়েছে, তিনি নিজে চলে গেছেন। অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। মানুষকে সাহায্য করতে চায়, সেটা করার জন্য একটা ধাক্কা দেওয়া দরকার। সেই ধাক্কাটা যখন পায় তখন তারা সাহায্য করেন আসলে। পরে এরকম করে করে মানে বাচ্চাদের বাবা মা যখন, এটা শুরু করলাম কিভাবে, যখন আমি যাত্রাবাড়িতে আসলাম, একটা মহিলা আসলেন, এসে বলতেছে যে আমার ছেলেটাকে 1 বছর ধরে স্যার পাই না। তা আমি একটু হতভম্ব হয়ে গেলাম যে 1 বছর। তখন বলতেছে হ্যাঁ, একবার একটা নাম্বার থেকে কল আসছিল, এসে বলছিল যে এইখানে আমার ছেলে হয়তো থাকে, কিন্তু সে শিওর না, অনেক আগে, সেই কলও এসেছিল 7-8 মাস আগে। আমি বললাম নাম্বারটা আমার কাছে একটু নিয়ে এসেন। নাম্বারটা তখন আমি খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আমার খুব মানে খামখেয়ালিপূর্ণ মনে হচ্ছিল যে 1 বছর হয়ে গেছে, তার যে ইমোশনসটা থাকা দরকার সেটা আমি পাচ্ছিলাম না ওখানে, যে ঘটনা অন্য কিছু আছে কিনা। কিউরিয়াস মাইন্ড আমাদের থাকতে হয় আসলে, যেহেতু ইনভেস্টিগেটর বা এই রিলেটেড কাজগুলো পুলিশরাই করেন, এই বিষয়টা থাকতে হয়। ওই মহিলাটা পরের দিন আমার কাছে একা আসলেন। উনি এসে ঠিক ওনার চোখ দিয়ে মনে হলো যে মুক্তার মতো করে পানিগুলা গোল গোল হয়ে পড়ছিল। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। আমার কাছে মনে হয়েছে অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু রেস্কিউ দিস বয়। এবং আমি ওই নাম্বারটা দিয়ে ব্যবস্থা করলাম। নাম্বারটা দিয়ে দেখতে পেলাম যে ছেলেটা যশোরের বেজপাড়াতে অবস্থান করছিল। ওকে। তখন আমাকে আবার, আমি ওই মুহূর্তে আমার এক ব্যাচমেট ছিল ওখানে, সেও দূরে ছিল, সে কোঅপারেট করতে পারছিল না, এক সাংবাদিক ভাই, তার সাথে আমার মাত্র 3-4 দিন আগে পরিচয় হয়েছে। উনি আমাকে বললো ভাই আমার বাসা হচ্ছে যশোরে, আপনি বললে আমি হেল্প করব। দেখেন, একটা হেল্প করার একটা মানসিকতা এক জায়গা থেকে শুরু হলে সবাই কিন্তু আসে। এবং এই সাংবাদিক ভাইকে আমি আসলে হার্টফেল থ্যাঙ্কস জানাই যে ওই মুহূর্তে উনি অনেক বড় একটা কাজ করেছেন। এবং উনি তখন নিজেই চলে গেলেন, নিজে চলে যেয়ে আমি যে জায়গাতে বললাম ওখান থেকে যে ওই বাচ্চাটাকে পেলেন।
এবং 1 বছর পরে তো আমার অফিসে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা নিষেধ। অনেকে অনেক কিছু নিয়ে আসতে চায়, ফলটল নিয়ে আসতে চায়, মিষ্টি নিয়ে আসতে চায়, তা আমি এটাকে কমপ্লিটলি ডিসকারেজ করি আমার অফিসে। তো ওই ভদ্রলোক, শীতের দিন ছিল তখন, বাচ্চাটাকে যখন পেল তো এসে সারাক্ষণ আমার হাতটা তার বুকের মধ্যে ধরে রাখছিল আর হাওমাও করে কাঁদতেছিল আর কি। তো কান্নার পরে আমি আর জানি না, দেখলাম যে তার ছেলের হাতে পেছনে 2টা মিষ্টির প্যাকেট। তা আমি বললাম যে আপনার ছেলেকে আপনি পেয়েছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এটা লাগবে না এখানে। তখন ওই হাতটা বুকের মধ্যে রেখে বলল যে আপনি যদি এখান থেকে একটা মিষ্টিও না খান আমার আত্মাটা শান্তি পাবে না। তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, উই শুড পিক দিস সুইটস। অ্যান্ড আমি তখন আমার পুরো অফিসের মধ্যে স্টাফদের মধ্যে সেই মিষ্টিটা বিতরণ করি এবং আমি একটার বদলে 2টা মিষ্টি খেয়েছিলাম। আমার না শুনে শুনে অনেক লোভ হচ্ছে এই কারণে যে মানুষ তো ধরেন একটা মানুষ রিওয়ার্ডেড হওয়ার জন্য তার একটা ক্ষেত্র লাগবে, ক্ষেত্রে তার পারফরমেন্স লাগবে। আপনারা সেই ক্ষেত্রটা পেয়েছেন, মানে যদি কাজটা করতে পারেন মানুষের ভালোবাসা, এই লাভটা আপনি কোথায় পাবেন? মানে বেঁচে থাকা অবস্থায় তো সম্ভব না, একমাত্র ডাক্তার হলে সেটা অন্য জিনিস, মৃত্যুর কাছ থেকে টেনে হেঁচড়ে ফিরে নিয়ে আসতেছে সেই জায়গাটা, আর পুলিশের জায়গাটা যেটা পুরোপুরি মিসিং, সেই জায়গাটাকে সে রিবিল্ড করতেছে। আসলে আমাদের দেশে কিছু পুলিশ অফিসার আছেন যারা সত্যি সত্যি রোল মডেল হবার মতো, এবং তাদেরকে আমরা বেশি বেশি করে ফোকাস করতে চাই। এবং আমি খুবই অনার ফিল করছি, টু বি অনেস্ট ভাই, যে আপনি আমার এই অনুষ্ঠানে আসছেন। হ্যাঁ, এবং লাখ লাখ মানুষ আপনাকে শুনছে। আমাদের এই অনুষ্ঠানটা ইউটিউবে থেকে যাবে, এটা আপনার বয়স বেড়ে যাবে কিন্তু অনুষ্ঠানের বয়স কখনো বাড়বে না, এটা থেকে যাবে। এবং আপনি মাঝে মাঝে নস্টালজিয়া যখন হতে যাবেন, আপনি অনুষ্ঠান ডাউনলোড করে শুনতে পারবেন ইউটিউব থেকে। এটা একটা ভালো লাগার বিষয় কেন হিসেবে থাকবে এটা বলি, আমার জন্য কেন ভালো লাগার থাকবে, কারণ আমি ব্যক্তিটা 5 বছর 5 মাস চাকরির পরে কি কথা বললাম, আর আমি ব্যক্তিটা 25 বছর পরে এরকম থাকলাম কিনা, অডিয়েন্সের কিন্তু সেটাও কিন্তু যাচাই করার একটা সুযোগ থাকবে। কারণ আজকে আমাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গা আসলে তৈরি হয়নি এখনো, কারণ চাকরিটার আমি একদমই ইনিশিয়াল স্টেজের ইনিশিয়াল পর্যায়ে আছি। বাট ইউ গট আ লট অফ পপুলারিটি, মাশাআল্লাহ। এটা হতে পারে যে আগে থেকে আমি ডিবেট করতাম, আমার একটা ওইখানে একটা ঘরানার লোকজন আছে, আবৃত্তি করতাম সেখানে একটা লোকজন আছে, আর মানুষের জন্য তখন স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু কাজ করতাম, এবং আমার বাবা মাও করতেন। সত্যি কথা বলতে যেটা, যে এটা আমার মধ্যে আকাশ থেকে এসে পড়েনি, আমি ওটা দেখেছি, আমার দাদিকে আমার করতে দেখেছি, এটা আমার বাবা মাকে করতে দেখেছি। ওটা হয়তো যে পারিবারিক একটা জায়গা থেকে আমার মধ্যে এসে ভর করেছে ব্যাপারটা। হয়তো তারা আমার মতো সুযোগ পেলে তারা আমার চেয়ে আরো বেশি হয়তো করতেন, বা আরো অনেকে হয়তো করেন, যেটা হচ্ছে পাত প্রদীপের আলোয় আসলে সবসময় আসেন না, মানে এই বিষয়গুলোকে তুলে আনা হয় না, বা তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, তাদের জিনিসগুলো দেখা যায় না আমাদের। এবং ট্রাস্ট মি, যে আপনি যে পারসেপশনের কথা বললেন, ইটস বিং চেঞ্জড। ইয়াং জেনারেশনসের এত অফিসার, ইভেন আমাদের এখন যে আমাদের যে স্যারদেরকে আমরা এসপি স্যার হিসেবে যাদেরকে পাচ্ছি, বা তাদেরও সিনিয়র যারা আছেন, এত বেশি ফ্রেন্ডলি, এত বেশি ফ্লেক্সিবিলিটি এখন সব জায়গাতে, এত ইজিলি আমরা কথা বলতে পারছি, যে আগে কিন্তু একজন ডিআইজি স্যারের কাছে যাওয়ার কথা আমরা চিন্তাও করতে পারতাম না আগের সিচুয়েশন। তখন হয়তো সেটা সেরকম পরিস্থিতিই ছিল, কারণ নিচের অফিসারে অনেক কিছু করে ফেলতে পারতেন। এখন কিন্তু আমরা একটা সমস্যা নিয়ে ডিআইজি স্যার, এডিশনাল ডিআইজি স্যার, তারপর হচ্ছে এডিশনাল আইজি স্যার, ইভেন সামটাইমস আমরা আইজি স্যারের কাছে, কমিশন স্যারদের কাছে চলে যেতে পারি। মানে এই যে একটা সুযোগ তৈরি হওয়া, এবং এটা শুধুমাত্র আমাদের জন্য না, স্যারদের কাছে কিন্তু সবাই চলে যেতে পারে। এবং সিনিয়র স্যার থেকে ধরে প্রত্যেকের নাম্বার কিন্তু এখন আপনার সোশ্যাল মিডিয়া বলেন আর ইন্টারনেটে বলেন, সব জায়গাতে ছড়িয়ে দেওয়া আছে, আপনি চাইলে ইজিলি কন্ট্যাক্ট করতে পারছেন। তো এই ব্যাপারগুলো আমি বলি যে এগুলো চেঞ্জেসের একটা ইস্যু, কারণ দীর্ঘ সময়ে চলে আসা একটা প্রক্রিয়া, আপনি ধরেন যেভাবে আপনি দেখে আসছেন সেই পারসেপশন হঠাৎ করে আমি দূর করে ফেলতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে, সেবা খাত দিয়ে আপনি কখনোই পাবলিক বলেন আর যাকেই বলেন, কাউকে 100% স্যাটিসফাই কখনোই করতে পারবেন না। রাইট। এবং আমরা বিশ্বাস করি, আমরা খুব অনার ফিল করবো আজকে ইফতেখারুল ভাইকে দিয়ে শুরু করেছি। আপনার ডেজিগনেশনটা যদি একটু বলতেন। আমি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডেমরা জোনের দায়িত্বে আছি। আমরা তাকে দিয়ে শুরু করেছি, এবং আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব যে আমাদের এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা যারা আছেন, পুলিশ অফিসার যারা আছেন, যারা ভালো কাজ করছেন, তাদেরকে আমরা নিয়ে আসতে পারলে আমরা অনার ফিল করবো। আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো। আপনার অনেক প্রতিভা আছে আমি জানি, কিন্তু আমাদের অনুষ্ঠানটা আসলে জীবন গল্প ভিত্তিক, আমি বলেছিলাম আপনাকে, সে অর্থে গল্পটাই বেশি হয়েছে। কিন্তু আমরা শেষের দিকে এসে একটা কবিতা শুনতে চাই, একটা গান শুনতে চাই আপনার কাছে। আমি আসলে একটু দ্রোহের কবিতা বেশি পড়ি। বিদ্রোহের কবিতাগুলা, বিদ্রোহী যে কবিতা, বিদ্রোহী টাইপের দ্রোহ থাকে, যেখানে রুদ্র রসের ব্যাপার থাকে, ওই কবিতাগুলো আমার বেশি পড়া হয়। অনেকে বলে যে রোম্যান্টিক কবিতাটা পড়লে বেশি ভালো হতো, আগে পড়তাম, এখন আর পড়ি না। আর লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে 2টা মিক্সড করে পড়ি আর কি। ওকে।
আচ্ছা, ছোট্ট কবিতা পড়ছি। এটি হচ্ছে নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি, তবুও তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছুঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন